ভালো চাকরির সবচাইতে সুন্দর ডেফিনেশনটা দিয়েছেন আমার কবি, আমার প্রিয় কবি, আপনাদের বরিশালের লোকে। ওনার একটা কবিতা আছে সৃষ্টির থেকে, ওখানে উনি একটা কথা লিখেছেন, পৃথিবীতে নেই কোনো বিশুদ্ধ চাকরি, পৃথিবীতে বিশুদ্ধ চাকরি বলে কোনো কিছু নাই, প্রত্যেকটা চাকরি হচ্ছে সমানভাবে খারাপ। খুবই ভালো হতো যদি কোনো চাকরি বাকরি করতে হতো না এবং বাসায় বসে ঘুমানো যেত, গরিবের ছেলে বলে চাকরি করতো, সত্য কথা, নাহলে আমার চাকরি করার দরকার ছিল না। আমি তো খুশি হতাম যদি চাকরি করতে না হতো। প্রত্যেকটা চাকরি খারাপ, ব্যাখ্যা দিচ্ছি আপনাদের। ধরেন আপনি চাকরি করতে যাচ্ছেন পুলিশে, আপনি পুলিশের এএসপি হবেন, ভালো কথা। এএসপি হলে কিন্তু আপনাকে এটাও মাথায় রাখতে হবে, আপনাকে অনেক রাত বাইরে ডিউটি করতে হবে, অনেক রাত নির্ঘুম কাটাতে হবে। যদি আপনি রাত্রে বাড়ির বাইরে থাকতে রাজি না হন, তাহলে আপনার জন্য পুলিশের চাকরি না, আপনার জন্য পুলিশের চাকরিটা ভালো না। আপনি ব্যাংকার হবেন, প্রচুর টাকা বেতন পাবেন, আপনাকে এটাও মাথায় রাখতে হবে ব্যাংক থেকে বের হতে হতে আপনার 7-8টা বেজে যাবে, এটা আপনাকে মাথায় রাখতে হবে। যদি আপনি সেটা মেনে নিতে না পারেন, ব্যাংকার চাকরিটা আপনার জন্য ভালো না। ওই জন্যই বলছি, আপনি একাডেমিশিয়ান হবেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হবেন, কলেজের শিক্ষক হবেন, ওটার জন্য আপনাকে কিন্তু কিছু বাধা ধরা কাজ করতে হবে, আপনাকে নিজে স্টাডি করতে হবে, সারা জীবন স্টাডি করতে হবে। তাও কি একাডেমিক বুকস, একাডেমিক বই পড়া কিন্তু সহজ না, অনেক কঠিন, সেটা স্টাডি করতে হবে। যদি আপনি সেই স্টাডি করতে রাজি না থাকেন, স্টুডেন্ট পড়াতে রাজি না থাকেন, আপনার জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা কোনো ভালো চাকরি না। ওই জন্য প্রত্যেকটা চাকরির মধ্যে কিছু খারাপ দিক আছে, কিছু অপছন্দের দিক আছে। আপনারা যখন ক্যারিয়ার ঠিক করবেন, তখন আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে একটা কাগজে আপনার মাথায় যে সমস্ত ক্যারিয়ার আসে, ওই সমস্ত ক্যারিয়ারের নামগুলো লিখে নেবেন। লেখার পর প্রত্যেকটা ক্যারিয়ারের আপনার যে অপছন্দের দিকগুলো, যে দিকগুলো আপনার পছন্দ হয় না, সেগুলো লিখে ফেলবেন, 1, 2, 3, 4 করে লিখে ফেলবেন। লেখার পর দেখেন কোন ক্যারিয়ারে গেলে আপনার অপছন্দের দিকটা সবচেয়ে কম। যেখানে অপছন্দের দিক সবচেয়ে কম, সেটাই আপনার জন্য ভালো ক্যারিয়ার। ব্যাপারটা বুঝে গেছে আমি কি বলছি? চাকরি কোনোটাই ভালো, প্রত্যেকটা চাকরি ভালো, আমার চাকরিও ভালো, কিন্তু আপনি দেখবেন কিছু কিছু বিষয়ের সঙ্গে আপনাকে কম্প্রোমাইজ করতে হবে। যত কম বিষয়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে হবে, তত চাকরিটা আপনার জন্য ভালো। এটা মাথায় রেখে আপনারা ক্যারিয়ার ঠিক করবেন। ব্যবসাও কিন্তু এক ধরনের ক্যারিয়ার, ব্যবসাও কিন্তু এক ধরনের ক্যারিয়ার। আপনাকে ভালো ব্যবসায়ী বলতে আপনাকে মাথায় রাখতে হবে, প্রথম 10টা বছর, ক্যারিয়ারের 10টা বছর আপনাকে নাওয়া খাওয়া বাদ দিয়ে পরিশ্রম করতে হবে। আপনি পরিবারকে সময় দিতে পারবেন না অত বেশি। আমি কিন্তু ব্যবসা করতাম, আমি একসময় ব্যবসায়ী ছিলাম। এটা যদি আপনি মাথায় রাখতে পারেন, এটা যদি আপনি মেনে নিতে পারেন, তখন ব্যবসায়ী হওয়াটা আপনার জন্য ভালো ক্যারিয়ার, অন্যথায় না। কোটা, কোটা ব্যাপারটা শুনেছেন কি? কোটা, কোটা, প্রাধিকার কোটা শুনেন নাই? সরকারি চাকরিতে কোটা নামক একটা বস্তু আছে। আপনারা কারা কারা কোটার বিপক্ষে, কারা কারা কোটা পছন্দ করেন না, হাত তুলে দেখান। ওকে, আমি তুললাম। তো যাদের হাতগুলো আমি দেখতে পেলাম, যারা কোটা ব্যবস্থার বিপক্ষে, কোটা পছন্দ করেন না, আমি সহ, তাদের কারণে কোটা না, ঠিক বলতে গেলে আমাদের প্রধান কষ্ট হচ্ছে আমার কোটা নাই, সেটা আমার কোটা থাকলে আমি হয়তো আমার কোটাটাকে অতটা অপছন্দ করতাম না, ঠিক কিনা? ঠিক। অর্থাৎ কোটা হচ্ছে এমন একটা জিনিস, যে জিনিসটা আমার নাই বলে আমার কষ্ট লাগে, আমার থাকলে আমার কষ্ট লাগতো না। আচ্ছা, যেমন আমি এখনকার কোটা পছন্দ করি না, আমার কাছে মনে হয় এই পদ্ধতিতে সংস্কার করা উচিত, এটা আমার কাছে মনে হয়। কেন মনে হয়? আমার চাকরি হয়ে গেছে ভাই, তার সত্ত্বেও আমার মনে হয়, এটা মনে হয় আমার দেশের স্বার্থে। কিন্তু আপনাদের এই মুহূর্তে কোটা দরকার নেই, কোটা বাদ দেওয়া দরকার, এটা মনে হচ্ছে আপনার স্বার্থে, আমার কিন্তু মনে হচ্ছে গ্রেটার স্বার্থে, গ্রেটার ইন্টারেস্টে। ওকে, সো কোটা হচ্ছে, কোটার ব্যাপারে আমার দৃষ্টিভঙ্গিটা আমি শেয়ার করি আপনাদের সঙ্গে। কিংবা আমি যখন পরীক্ষা দিচ্ছিলাম, যখন আমার চাকরি ছিল না, তখন কোটা নিয়ে আমি কেমন করে ভাবতাম সেটা একটু বলি। কোটা হচ্ছে এমন একটা বিষয় যেটা আরেকজনের কাছে আছে, আমার কাছে নাই। বাংলা ভাষায় একটা শব্দ আছে, বনশ্রী কাতরতা, শুনছেন? আচ্ছা, আপনাদের
একটা মজার জিনিস শেখায়। এই পরশ্রীকাতরতার কোনো ইংলিশ নাই, আপনার ডিকশনারি দিয়ে খোঁজেন পাবেন না। পরশ্রীকাতরতার কোনো ইংলিশ নাই। এর কারণ হচ্ছে পরশ্রীকাতরতার বিষয়টা আমাদের সম্পত্তি, এটা ওদের সম্পত্তি না। আমরা এবং কলকাতার লোকেরা যারা বাংলা ভাষায় কথা বলি, এই পরশ্রীকাতরতাকে আমরা আমাদের করে নিয়েছি। বিদেশে কোনো দেশে পরশ্রীকাতরতা নাই। ওরা আরেকজনকে অতটুকু ইচ্ছা করে না, আমাদের মতো করে না, পাটা টেনে ধরে না, ওঠার সময় আমাদের মতো করে না, বাঙালিদের ব্যাপারে এগিয়ে। ওদের পরশ্রীকাতরতা আমাদের জিনিস। আমি আরেকটা ওয়ার্ড বানিয়েছি, শেয়ার করছি, সেটা হচ্ছে পরস্ত্রীকাতরতা। হোয়াট ইজ পরস্ত্রীকাতরতা? পরস্ত্রীকাতরতা হচ্ছে আরেকজনের ঘরের বউটা সুন্দর, সেই দুঃখে আমার ঘুম হয় না, এটা হচ্ছে পরস্ত্রীকাতরতা। সেই দুঃখে আমি ভাত খেতে পারি না, পেটের ভাত হজম হয় না, ঘুমালে কেমন কেমন লাগে, এটা হচ্ছে পরস্ত্রীকাতরতা। ওটা জিনিসটা আরেকজনের বাসায় আছে, আমার বাসায় নাই। সো ওটা নিয়ে আমাদের যে দুঃখটা, এটা কিন্তু এক ধরনের পরস্ত্রীকাতরতা। আরেকজনের ঘরের বউ সুন্দর, সে কেন সুন্দর হবে, সে কেন আমার হবে না। আপনাকে কিন্তু বুঝতে হবে সে আমার নয়। আমি কান্নাকাটি করলেও সে আমার হবে না, আপনি কান্নাকাটি করলেও ওটা আপনার হবে না, এটা মাথায় রাখতে হবে। আপনি যে সময়ে ওটা নিয়ে মন খারাপ করছেন, সেই সময় যদি পড়াশোনা করতেন, আপনার জন্য চাকরি পাওয়াটা সহজ হতো। আপনি যতই মাথা খারাপ করেন না কেন, কোটা পদ্ধতিতে পরিবর্তন আনা আপনার পক্ষে সম্ভব নয়। যদি কোটা পদ্ধতিতে পরিবর্তন আনতে চান, আপনাকে পার্লামেন্টারিয়ান হতে হবে, সংসদে গিয়ে বিষয়টা নিয়ে কথা বলতে হবে। আর সেটা করতে হলে আপনাকে রাজনীতি করতে হবে, পড়াশোনা আপনার জন্য না। আমরা যারা পড়াশোনা করি এবং পড়াশোনা করার পর একটা চাকরি করে জীবন নির্বাহ করি, তাদের তারা হচ্ছে মোটামুটি নিরীহ বোঝের মানুষ আর কি। আমাদের পক্ষে এর চেয়ে ভালো কিছু করা সম্ভব হয় না, কিনা আমরা এগুলো করি। এর চেয়ে ভালো কিছু করা সম্ভব হলে করতাম, সম্ভব হয় নাই। তো তাদের একমাত্র দায়িত্ব হচ্ছে পড়াশোনা করা। মধ্যবিত্ত পরিবারের সন্তানের জন্য পড়াশোনা ছাড়া, পড়াশোনার চাইতে বড় কোনো সম্ভব নাই। আমরা মধ্যবিত্ত পরিবারের সন্তান হিসেবে পড়াশোনা করছি, তাহলে পড়াশোনা করার দরকার ছিল আমাদের। আচ্ছা, এখন এই কোটা পদ্ধতির জন্য আপনার আমার কোনো সমস্যা হবে কিনা, এটা আমি একটা বাস্তব চিত্র তুলে ধরে বোঝাই। আপনি বলতে পারেন যে ভাইয়া কোটা পদ্ধতির জন্য তো অনেক করাপশন হচ্ছে, অনেক দুর্নীতি হচ্ছে, আমার কোনো সমস্যা হবে কিনা, আমি কিভাবে চাকরিটা পাবো, আমাকে এই কথাগুলো শুনতে হয়। একটু ব্যাখ্যা করে বোঝাই। ফ্রিডম ফাইটার কোটা কত পার্সেন্ট বলেন তো? 30%। এই 30%-এর মধ্যে প্রতি বছর পূর্ণ হয় খুব বেশি হলে 6 থেকে 7%, বাকিগুলো খালি করে থাকে, ফ্রিলি পাস করে না। তার মানে খালি আছে কত পার্সেন্ট বলেন? 23%, মনে করেন 23%। আরেকটা কোটা আছে যেটা পূর্ণ হয় না, সেটা হচ্ছে উপজাতি কোটা, ট্রাইবাল কোটা। ট্রাইবাল কোটা কত পার্সেন্ট বলেন তো? 5%। এই 5%-এর মধ্যে প্রতি বছর পূর্ণ হয় 2 থেকে 2.5%। তার মানে খালি থাকছে ধরেন 2%। আগে 23, এখন 2, কত হয়? 25% খালি থাকে। বিসিএস পরীক্ষায় সবচেয়ে বেশি পোস্ট থাকে বিসিএস অ্যাডমিনিস্ট্রেশন এই ক্যাটাগরি। পোস্ট থাকে কম বেশি 300টা। তার মানে 300টা পোস্টের মধ্যে কয়টা পোস্ট খালি কিন্তু যোগ্যতা পাওয়া যায়নি বলেন তো? 25% করেন কয়টা হয়? 75টা। ওই 75টা সিট খালি, ওখানে চাকরি দেওয়ার জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। এবং আমাদের বর্তমান সিস্টেম অনুযায়ী অবশ্য এখন সিস্টেম সংস্কার হচ্ছে, আমাদের সবার জন্য একটা ভালো সংবাদ হচ্ছে, সরকার সিদ্ধান্ত নিচ্ছে আস্তে আস্তে যেই পোস্টগুলো খালি থাকে প্রতি বছর, সেখান থেকে যাদের কোটা নাই তাদেরকে চাকরি দেওয়া হবে মেধা তালিকার ভিত্তিতে। এটা কিন্তু একটা ভালো সংবাদ আমাদের জন্য। কিন্তু বর্তমানে সেটা নাই। এখন দেখেন 75টা সিট খালি থাকছে এবং আমি চাইলেও কিন্তু আমাকে সেখানে ইনভলভ করতে পারবো না। পারবো? আমি কি ওই সুযোগ দেওয়া সম্ভব আমার পক্ষে? সম্ভব না। একটু আপনাকে একটু ডিপলি চিন্তা করতে হবে, শুধু একটু চিন্তা করে লাভ নেই, খারাপ করে লাভ নেই। এখন দেখেন ওই 75টা সিট, ওটা তো আমার জন্য লাভ নেই, আমি তো পারবো না ওখানে। যদি ওখানে কোনো দুর্নীতি হয়েও থাকে, আমি জানি না দুর্নীতি হয় কিনা, আমরা আলোচনার ক্ষেত্রে ধরে নিচ্ছি দুর্নীতি হয়। যদি ওখানে কোনো দুর্নীতি হয়েও থাকে, সেই দুর্নীতির জন্য আপনি কি ক্ষতিগ্রস্ত হচ্ছেন? ওটা আপনার না, আমাদের অংশটা হচ্ছে 44%, কোটা 56%, জানেন না? কোটা হচ্ছে 56% আর আমাদের হচ্ছে 44%। আমি আপনাদেরকে এখানে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি ভাই, 44%-এ কোনো বিসিএস এ কোনো করাপশন হয় না এবং হয় না। আপনি পড়াশোনা করেন, চাকরি করেন, কোনো সমস্যা। আরেকটা জিনিস আমি শুনি, সেটা হলো ভাইয়া আমার না পড়াশোনা করতে ইচ্ছা করে না।
ও আচ্ছা আচ্ছা, দেখি আমরা এখানে যারা বসে আছি আমাদের পড়াশোনা করতে হয়, কারণ পড়াশোনা করাটা একটা ভদ্রতা। যেখানে যারা বসে আছে তাদের মধ্যে পড়াশোনা করতে ইচ্ছা করে কার কার? একটু হাত তুলে দেখানো ভাই, অনেস্টলি হাত তুলে। পড়াশোনা করতে ইচ্ছা করে কার কার? 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 50। আমি আপনাদের বলি, আপনাদের মধ্যে যারা হাত তুলে দেখিয়েছেন পড়াশোনা করতে ইচ্ছা করে, আমি তাদেরকে বলছি কিছু মনে করবেন না, সম্ভবত আপনারা মানসিকভাবে অসুস্থ। পড়াশোনা করতে ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক। পড়াশোনা করতে ইচ্ছা করবে না, এটাই স্বাভাবিক। এর ব্যাপারে বলতে সেটাই হচ্ছে অস্বাভাবিক। সে কারণে যখন কেউ আমাকে বলে ভাইয়া আমার তো পড়াশোনা করতে ইচ্ছা করে না, তখন আমি তাকে বলি তুমি পড়াশোনা করো না। বলে ভাইয়া কি বলে? পড়াশোনা না করলে তো চাকরি পাবো না, আমার একটা ভালো চাকরি দরকার। তাহলে তুমি পড়াশোনা করো। ভাই আপনি ব্যাপারটা বুঝতেছেন না। শোনেন, আমার আসলে পড়াশোনা করতে ইচ্ছা করে না, কিন্তু একটা ভালো চাকরি পেতে ইচ্ছা করে, আমাকে বুঝতে দেন আমি কি করতে পারি? ও আচ্ছা আচ্ছা, পৃথিবীতে সবচাইতে সুন্দর ডাক্তার কি বলেন তো? মা। পৃথিবীর সবচেয়ে মধুর ডাক্তার হচ্ছে মা। একটা মেয়ের খুব ইচ্ছা সে মা ডাক্তার শুনবে, কিন্তু সে মেয়ের বিয়ে করতে ইচ্ছা করে। আপনারা বলেন তো ভাই, বিয়ে করা ছাড়া মা ডাক শোনা কি বৈধভাবে সম্ভব? সম্ভব না। ঠিক একইভাবে পড়াশোনা করা ছাড়া ভালো একটা চাকরি পাওয়া বৈধভাবে সম্ভব না। এই বক্সকে চেনেন? অসম্ভব পছন্দের আমার। লাইফ ইজ নট ফেয়ার, গেট ইউজ টু ইট। আমরা প্রায় সময় একটা কমপ্লেন করি যে ভাইয়া জীবনটা তো আসলে ফেয়ার না। এই যে সিস্টেমটা, আমাদের স্টেট সিস্টেমটা ফেয়ার না, আনফেয়ার। লাইফটা খুব আনফেয়ার। এই আনফেয়ার সিস্টেমে আমরা কিভাবে করে এক্সিস্ট করবো, কিভাবে সার্ভাইভ করবো, এই কথাটা শুনি আমরা অনেক সময়। আমরা কমপ্লেন করি আমি তো ভালো, কিন্তু আমার আশপাশটা তো ভালো না, আমি ওই জন্যই পারতেছি না। এটা আমাদের কমন একটা কমপ্লেন। বিল গেটস বলছেন আমাদের লাইফটা ফেয়ার না, গেট ইউজ টু ইট। অভ্যস্ত হয়ে পড়ো, যে আপনার লাইফে অভ্যস্ত হয়ে পড়ো। কেন? আমি আমার যুক্তিটা বলি আপনাদের কাছে। আমাদের আশপাশের সিস্টেমটা ফেয়ার না, চাকরির সিস্টেমটা ফেয়ার না, আমাদের জীবনটাও ফেয়ার না, পরীক্ষা পদ্ধতি ফেয়ার না, সব ঠিক আছে। কিন্তু ভাবেন তো, এই যে সিস্টেমটা আনফেয়ার সিস্টেম, এটা কিন্তু একদিন আনফেয়ার হয় না। এটা আগেও আনফেয়ার ছিল, এখনো আনফেয়ার আছে, ভবিষ্যতে আনফেয়ার থাকবে ইনশাআল্লাহ। এখন এই আনফেয়ার সিস্টেমে আপনার আমার আগে অনেকেই কিন্তু ভালোভাবে পারফর্ম করে গেছে। আমি পৃথিবীর সেরা মানুষ নই, আমার চাইতে অনেক ভালো ভালো মানুষ আমার চাইতে বড় বড় কাজ করে গেছে আনফেয়ার সিস্টেমে। যদি আমি পারফর্ম করতে না পারি সেই আনফেয়ার সিস্টেমে, দোষটা আমার, সিস্টেমের না। এটা মাথায় রাখবেন। কেউ না কেউ করে গেছে মানে আপনাকেও পারতে হবে। যদি আপনি না পারেন, পুরো ব্যর্থতা দায়ভার হচ্ছে আপনার, সিস্টেমের না। কারণ কেউ না কেউ কাজ করে গেছে। এটা মাথায় রাখবেন। এই কমপ্লেনটা করতে ইচ্ছে করবেন পরেরটা। এখানে যারা আছেন তাদের মধ্যে অনার্স ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত কারা কারা আছে একটু হাত করে দেখা যাবে। বেশিরভাগই আমরা তোমাদেরকে অনায়াসে কিন্তু গাড়ি করতে পারি, কোনো সমস্যা নেই। পারি না? তুমি করে সম্বোধন করছি। এখন যে কথাটা বলবো ভালো করে শুনবে কথাটা। সেটা হলো, আমরা যারা অনার্সে পড়ছি, আমি যখন অনার্সে পড়তাম তখন আমাকে পড়াশোনা করতে হতো। কারণ ছাত্র জীবনে পড়াশোনা করাটা একটা ভদ্রতা, ওদের করতে হয়। তাও করতাম না যদি পড়াশোনা না করলেও পাস করা যেত। আমি করতাম না অবশ্যই, আমি ভালোবেসে কখনো পড়াশোনা করিনি। অ্যাটলিস্ট একাডেমিক পড়াশোনা আমি প্রচুর বই পত্র করছি, সবগুলো হচ্ছে বাইরের বই। একাডেমিক বই পড়তে আমার জীবনে ভালো লাগতো না। আপ টু এইচএসসি ভালো লাগতো, অনার্স থেকে আর ভালো লাগতো না। ভালো না লাগার কারণ আছে, বলবো আমি তোমাদেরকে। তো তোমরা যেহেতু অনার্সে করছো, সেহেতু তোমাদের পড়াশোনা করতে হয় ছাত্রানাম অধ্যয়ন তর্ক, এবং এই অধ্যয়ন করলে তোমার পরীক্ষায় তুমি একটা রেজাল্ট করতে পারবে, একটা সিজিপিএ তুলতে পারবে। ঠিক তো?
ওই সিজিপিএ বিষয় না থাকলে আমরা অনেকে পড়াশোনা করতাম না, পড়াশোনা না করলে আমরা ওই সিজিপিএটা পাবো না। সো পড়াশোনা করলে আমরা ওটার একটা রেজাল্ট পাচ্ছি। সো পড়াশোনা করাটা আমাদের কাজ, পড়াশোনা করাটার একটা ভ্যালু আছে, একটা মূল্য আছে। আমরা ধরে নিচ্ছি পড়াশোনা করলে আমাদের লাইফে একটা ভ্যালু যোগ হবে, সেটা হচ্ছে 1। কারণ পড়াশোনা করার একটা ভ্যালু আছে, আমরা রেজাল্ট পাচ্ছি, রেজাল্ট একটা সিজিপিএ পাচ্ছি, একটা ভালো সিজিপিএ পাচ্ছি, এটার ভ্যালু হচ্ছে 1। পড়াশোনা করার পাশাপাশি আমরা যখন অনার্সে পড়ি তখন আমরা অনেকগুলো কাজ করি, যে কাজগুলো আমাদের লাইফে কোনো ভূমিকা রাখে না, আমাদের রেজাল্টে কোনো ভূমিকা রাখে না, ওই সময়ের জন্য কোনো ভূমিকাই রাখে না। এগুলো হচ্ছে ফালতু কাজ। একটা উদাহরণ দিই, যেমন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাব, এখানে কাজ করা অতি ফালতু একটা কাজ, এবং এই কাজের কাজই যারা কয়েকজন আমি বলছি, পাশে একজন বসে আছে ফালতু কাজের কাজী বসে আছে, কাজী সাহেব বসে আছে, ওখানে বসে আছে কাজী সাহেব, সাগর ও হচ্ছে ফালতু কাজের কাজী। অর্থাৎ এই কাজগুলো সব হচ্ছে ফালতু কাজ, এগুলো করার কোনো মানে হয় না। কেন মানে হয় না? কারণ এটা করলে তোমার পরীক্ষার সিজিপিএতে কোনো ভূমিকা রাখবে না। তারপর আমরা করি কাজগুলো, এই কাজগুলো যেহেতু ফালতু কাজ, অকাজ, আমি ধরে নিচ্ছি এটার ভ্যালু হচ্ছে 0, এটার ভ্যালু হচ্ছে 0, 0। আমরা অনার্সে পড়ার সময় আরো অনেকগুলো ফালতু কাজ করে থাকি। কিরকম? ধরো তুমি একটা ভালো বই পড়লে পথের পাঁচালী, এই পথের পাঁচালী বই পড়ার কারণে কি তোমার সিজিপিএ বৃদ্ধি পাবে? এটা একটা ফালতু কাজ, এটার ভ্যালু হচ্ছে 0। ধরো তুমি একটা মুভি দেখলাম, ধরো কি মুভি? শিন্ডারস লিস্ট। এই শিন্ডারস লিস্ট মুভি দেখার জন্য কি তোমার কোনো সিজিপিএ বৃদ্ধি পাবে? পাবে না। শুধুমাত্র একটা সুখ পাওয়া বলে মনে হয়, তুমি লাইফ ইজ বিউটিফুল বইটা দেখলাম, মনে অনেক খুশি লাগবে, কিন্তু কোনো সিজিপিএ বৃদ্ধি পাবে না। এটা একটা অকাজ, ওটাকে আমি 0 করলাম। তুমি ধরো লেখালেখি করো, ভালো লেখালেখি করো, ওই লেখালেখি করার জন্য তোমার সিজিপিএ কোনো ভূমিকা নেই, ভূমিকা রাখতে না, ওটা একটা অকাজ। তুমি কোথাও ঘুরতে গেলে, এটা একটা অকাজ। সবগুলো অকাজগুলো হচ্ছে 0, ভ্যালু কত বললাম? 0। আমি তোমাদেরকে বলি, তোমরা 1 থেকে চিন্তা রেখে 1 এর পাশে যতগুলো শূন্য অ্যাড করতে পারবা, তোমার লাইফটা তত বেশি সুন্দর হবে, তোমার ক্যারিয়ার তত বেশি সুন্দর হবে। তোমার চাইতে তোমার বন্ধুর শূন্য একটা বেশি থাকার মানে হচ্ছে সে তোমার চাইতে 10 গুণ এগিয়ে আছে। তুমি কখনো বই পড়ো না লাইফে, তোমার বন্ধু বই পড়ে, ওই বই পড়ার 0টা তাকে তোমার চাইতে 10 গুণ এগিয়ে রাখবে। এখন থেকে লাইফে বেশি বেশি 0 অ্যাড করার দিকে জোর দাও, তবে 1টাকে শিখবে। ক্লিয়ার? ওকে। আমরা অনেকেই অনার্সে এমন বিষয় নিয়ে পড়াশোনা করেছি যে বিষয় নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আমাদের ছিল না। এরকম কারা কারা আছে একটু হাত তুলে দেখায়। ও, আমার বন্ধু বান্ধব কম না, অনেকে আছে, তাই ভালো লাগছে। এই বিষয় নিয়ে পড়ার পেছনে দুটো কারণ বোধ ছিল। নাম্বার 1, অন্য কোনো বিষয়ে চান্স পাইনি। নাম্বার 2, বাপ মা বলতে করতেই হবে, ওই জন্য করছি। আমি দ্বিতীয় ক্যাটাগরিতে আছি, ছিলাম। আমার বাবা মা বলছে তোকে কম্পিউটার সায়েন্সে পড়তে হবে, কারণ আমাদের সময় কম্পিউটার সায়েন্স ছিল সবচেয়ে ভালো সাবজেক্ট। সো কম্পিউটার সায়েন্সে পড়ার একটা বদলতা, এটা করতে হবে, ওই জন্য আমি ভর্তি হয়েছি, ওখানে চান্স পেয়েছি, ভর্তি হয়ে গেছি। ওরকম একটা বিষয়। আমার ইচ্ছে ছিল সাহিত্য নিয়ে পড়াশোনা করার, যেহেতু আমি আমার লাইফে যে কাজটা আমি ভালোবাসি সেটা করতে পারি না, ভিতর থেকে আসে না, ভিতর থেকে না আসলে করতে পারি না। তো যেহেতু আমার ওটা নিয়ে পড়ার ইচ্ছা ছিল না, বাবা মার ইচ্ছা ভর্তি হয়েছিলাম, সেই জন্য আমি বেসিক্যালি পড়াশোনা করি নাই আমার সাথে। আমি একদমই ফাঁকি দিয়ে পড়াশোনা করছি। আমি যেটা করছি আমার যাহা ভালো লাগে তাই করছিলাম আমার সাথে। এখন এটা হচ্ছে অনেকটা এরকম ব্যাপারটা, ধরো একজনকে তোমার পছন্দ হয়নি, বাবা মা তোমাকে জোর করে বিয়ে দিয়েছেন, এটা হচ্ছে এরকম। নিজের অপছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করা এবং নিজের অপছন্দের কাউকে ফ্যামিলির চাপে বিয়ে করার মধ্যে কোনো পার্থক্য নাই। তবে হ্যাঁ, একটা ভালো দিক আছে। এরকম তুমি যদি তোমার অপছন্দের কাউকে যদি বিয়ে করো, তাহলে তোমার খবর আছে, সারা জীবন ওটা নিয়ে থাকতে হবে। আর তুমি যদি তোমার অপছন্দের বিষয় নিয়ে পড়াশোনা করো, তোমাকে তাকে নিয়ে মাত্র 4 বছর থাকতে হবে। তোমার সাংসারিক জীবনের ডিউরেশন হচ্ছে 4 ইয়ার্স, এবং এই 4টা বছর তুমি যদি তুমি যেখানে যেতে চাও বা তুমি যেখানে যেতে চেয়েছিলে ইন্টারভিউ পাস করার পর, সেখানে যাওয়ার জন্য এই 4 বছর যদি তুমি নিজেকে প্রিপেয়ার না করো, যদি তুমি নিজেকে প্রস্তুত না করো, তাহলে 4 বছর পরে গিয়েও তোমাকে সারা জীবন তার সঙ্গে সংসার করতে হবে। সো পছন্দ তোমার, তুমি কি সারা জীবন তোমার অপছন্দের কাউকে নিয়ে সংসার করবে, নাকি 4 বছর পরিশ্রম করে তোমার নিজেকে তৈরি করবো? ওকে। প্রথমবারে বিসিএস হয় না, এটা শুনছো কারা কারা? হাত তুলে দেখো। আমি প্রথমবারে বিসিএস হয় না, প্রথমবারে আইবিতে চান্স পাওয়া যায় না, এগুলো হচ্ছে খুব কমন কথা, মার্কেটে শোনা যায় কথাগুলো, খুব প্রচলিত কথা। আমি শুনে
বলছি প্রথমবারে বিসিএস হয় না। আচ্ছা এটা সত্যি করে বলো তো, তোমরা প্রথমবারে বিসিএস হয় না যার কাছ থেকে শুনছো, আমি শিওর তাদের কারণে প্রথমবারে বিসিএস হয় না। ঠিক বলছি কিনা? যাদের প্রথমবারে বিসিএস হয়েছে সে কিন্তু তোমাকে বলে না যে প্রথমবারে বিসিএস হয় না। যদি বলে সে ঈর্ষা করে বলছে, সে চাচ্ছে না তুমি এগিয়ে যাও, বাঙালি সব কিছু করার নেই। আচ্ছা এখন দেখো, তুমি এই যে শুনলা প্রথমবারে বিসিএস হয় না, প্রথমবারে আইবিতে চান্স পাওয়া যায় না, কেন শুনলা? এটা কারণটা বলি। ধরো তুমি প্রেমে করছো, হ্যাঁ তুমি প্রেমে করে গেছো, এরপর তুমি তোমার প্রেম নিয়ে ভাবতে শুরু করবে, তোমার জীবনটা কেমন হবে, তাকে নিয়ে সারা জীবন কাটাতে পারবে, ভাবতে শুরু করবে। তোমার মাথায় কিছুই আসছে না, কারণ মাথায় কিছু থাকে প্রেম করতে না। যারা প্রেম করে তাদের মাথায় কোনো কিছুই থাকে না। তুমি করলে কি, এমন কারোর সাথে কথা বলতে গেলাম, এমন কারোর সাথে কথা বলতে গেলাম যে প্রেম করে বিয়ে করছে। এখন যার সাথে কথা বলতে গেছো সে এমন একটা মানুষ যে কিনা 5টা ব্রেকআপের পরে ষষ্ঠ প্রেমে গিয়ে বিয়ে করছে। এরপর তুমি তাকে জিজ্ঞেস করলে, ভাই আমি তো প্রেমে পড়েছি, এখন আমি ভাবছি তাকে নিয়ে কি সংসার করা যাবে, তাকে নিয়ে জীবন কাটানো যাবে। যেহেতু সে 5ম ব্রেকআপের পর বিয়ে করছে, সেহেতু সে তোমাকে বলবে, আরে দূর প্রশ্নই আসে না, প্রথম প্রেমে বিয়ে হয় না, চালাই দাও বাবা, সমস্যা নাই হবে, এটাই বলবে। এখন তুমি যদি প্রথম প্রেমে বিয়ে করতে চাও, তাহলে তোমার কারোর সাথে কথা বলতে হবে যার একমাত্র প্রেমে বিয়ে হয়েছে, অন্যথায় সে তোমাকে বুদ্ধি দিবে কিভাবে করে প্রথম প্রেমে ব্রেকআপ করতে হয়, রাইট? সো একইভাবে যার প্রথমবারে বিসিএস হয় না, তাকে তুমি প্রথমবারে বিসিএস হয় কিনা সে বুদ্ধি জিজ্ঞেস করবে, সে তোমাকে প্রথমবারে কিভাবে বিসিএস কোথা হয় না সে বুদ্ধি দিবে। ক্লিয়ার? কথা বলতে হলে লোক বুঝছেন। তুমি কার কাছ থেকে পরামর্শ চাচ্ছ এটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তোমার পরামর্শ চাওয়ার সময় যার কাছ থেকে পরামর্শ চাইছো সেই পরামর্শ দেওয়ার পর কিনা দেখতে হবে। তুমি ধরো বিজনেস করবা, চাল ডালের বিজনেস, তুমি চিন্তা করলা চাল ডালের বিজনেস যেহেতু শুরু করতেছি, বিশ্বের সবচেয়ে বড় ব্যবসায়ীর সাথে একটু কথা বলে দিলা, বিল গেটসকে ফোন দিলা, ফোন দিয়ে বললা গেটস চাচ্ছ চালের ব্যবসা করতেছি, কেমন হবে? এখন দেখো সে কিন্তু চালের ব্যবসা করে না, সে তোমার কিছুই বলতে পারবে না, ভুলভাল কিছু একটা বলে দিবে, দোষটা কিন্তু তোমার। সে ব্যাচে সফটওয়্যার, আপনি চালের ব্যবসা করার খবর নিয়েছো। ওই জন্য যার কাছ থেকে পরামর্শ, এটা খুবই ইম্পর্টেন্ট। ক্যারিয়ারের শুরুতে অনেকের ক্যারিয়ার ভিন্ন দিকে চলে যায়, ভুল দিকে চলে যায়, শুধুমাত্র ভুল মানুষের সাথে কথা বলার জন্য। আমি মনে করি ভুল মানুষের সাথে কথা বলার চাইলে কারোর সাথে কথা না বলানো হচ্ছে বেটার। তোমার লাইফ নিয়ে তুমি ভাবো, আরেকজনকে সে ভাবনার দায়িত্ব দিও। আর চাকরির বিষয়টা আমি চাকরি করে যা বুঝি আর কি, চাকরি হচ্ছে দাসত্ব এক ধরনের। আমরা যখন চাকরিতে জয়েন করছি না, তখন আমরা একটা কন্ট্রাক্ট পেপারে সাইন করছি, অদৃশ্য কন্ট্রাক্ট পেপার। সেই কন্ট্রাক্ট পেপারে অদৃশ্য কালিতে লেখা ছিল, আজকে থেকে আমি আমার সমস্ত স্বাধীনতা দেখিয়ে দিচ্ছি, আজকে থেকে আমি সরকারের দাসত্ব মেনে নিচ্ছি। তোমরা যখন চাকরিতে ঢুকবা তখন তোমাকে এটা মাথায় রেখে ঢুকতে হবে, চাকরি কিন্তু এক ধরনের দাসত্ব। এখানে ভয় উঁচু করে কথা বলার কোনো সুযোগ নাই, প্রতিবাদ করার কোনো সুযোগ নাই, বিপ্লব ঘটানোর কোনো সুযোগ নাই। এটা মাথায় রেখে চাকরিতে ঢুকতে হবে। এবং কথা সেটা না, কথা হচ্ছে চাকরিতে ঢোকার আগেও সে মানসিকতা রাখবে। যদি সেই মানসিকতা না রেখে শুধু বিপ্লব করো, পড়াশোনা হবে না, ইচ্ছা হবে না, চাকরিও হবে না। প্লিজ এটা মাথায় রাখবো, তোমাদের ভালোর জন্য বলছি। পরে ফেসবুকে আমার লেখা অনেকে বড়, একটা লেখা ছিল ফেসবুকে, সাতগুলো জীবন, বলেছে কেউ? ওকে, অনেকে পড়েছে, অনেকে পড়েনি, এটা দেখে নিও। এটা কিছু না কিছু দিকে আমার মনে হয় তোমার লাইফে অ্যাড করবে। একটু ভেঙে বলি ব্যাপারটা কেমন আসে। সাপলুডু খেলাটা খেলছো নাকি? সাপলুডু খেলা খেলো, সাপলুডু খেলা বাতিল দেখাবো, জীবনে কখনো সাপলুডু খেলা নেই। সাপলুডু খেলি, মেয়েরা খেলে, ছেলেরাও খেলে, আর কি একটা বলতে মেয়েদের খেলা। ধুর, আমি আমার পছন্দের খেলা সাপলুডু। এখন পারি না, এখন সাপলুডু খেলে কেমন লাগে, মনে হয় 5টা 10টা সাপলুডু খেলতেছে, কেমন লাগে? ওই জন্য সাপলুডু আমি চমৎকার খেলা। সাপলুডু খেলায় যখন আমরা খেলি তখন আমাদের পক্ষে সবচেয়ে বেশি কত পাওয়া সম্ভব বলো তো? 6 পর্যন্ত আমার মারা যায় না, আরেকবার কয়বার মারা যায়? তখন ঠিক আছে, অর্থাৎ 17 পাওয়া সম্ভব সর্বোচ্চ। কত পাওয়া সম্ভব? 17 চাইলে বেশি পাওয়া কি সম্ভব? সাপলুডু খেলায় সম্ভব না। অর্থাৎ সাপলুডু খেলায় তোমার পক্ষে হাইয়েস্ট যতটুকু পারফর্ম করা সম্ভব সেটা হচ্ছে 17, এর চাইতে বেশি পাওয়া সম্ভব না। ধরো তুমি 17 পাইছো, সর্বোচ্চটুকুই পাইছো, অনেক খুশি। দেখলা কি 17 ঘন্টা পরে কি একটা বিশাল সাপ তোমাকে কি ফেলছে, গলা করে মরে ফেলছে, অনেক নিচে চলে গেছে, হতে পারে না? তুমি কি আগে থেকে জানতা 17 ঘন্টা পরে তোমার একটা সাপ ওয়েট করতেছে? জানতা? আমাদেরকে ওটা জানার কোনো ক্ষমতা দেওয়া হয়নি, আমরা জানবোই না কোথায় কে ওয়েট করছে।
করছে, আমরা জানি না কখনো। অর্থাৎ সবচেয়ে বেশি পাইছি কিন্তু একবার অনেক নিচে চলে গেছে, হতে পারে। সাফল্য খেলায় সবচেয়ে কম কত পাওয়া যায় বলতো? 1, 1। তুমি সবচেয়ে কম পাইছো 1, মনটা খুব খারাপ, কিন্তু দেখলে কি 1 পাওয়ার পর একটা মই দিয়ে দিলে অনেক দূরে উঠে গেছে, হতে পারে না? পারে তো, 50 ধরা গেছে, হইতেই পারে, হইতে পারে না? পারে। আমাদের লাইফটা হচ্ছে অনেকটা সাফল্য খেলার মতো, সাফল্য খেলার বোর্ডের মতো। তুমি তোমার লাইফে যাহাই চাও না কেন, সবচেয়ে বেশিটুকু যদি কখনো না পাও, মন খারাপ করবে না, কারণ সবচেয়ে বেশিটুকু পাইলে হয়তো তোমার লাইফটাই ডিস্ট্রয় হয়ে যাবে। ওটা বোঝার এবং জানার কোনো ক্ষমতা আমাদেরকে দেওয়া হয়নি, এটা শুধুমাত্র সৃষ্টিকর্তা জানে। যদি কখনো লাইফে দেখো যতটুকু চাইছো সবচেয়ে বেশি ওটা পাও নাই, তাহলে তুমি নিশ্চিত থাকো নিশ্চয়ই এটার পিছনে আল্লাহর কোনো ইশারা আছে, আল্লাহর কোনো ইঙ্গিত আছে, তোমার ভালো জিনিস। আমি জুয়েলের পড়ার সময় যাহা যাহা করছি তাহা তাহা অকপটে স্বীকার করতেছি। এখানে যারা বসে আছেন বা বসে আছো, আপনাদের মধ্যে কেউ প্রকৌশলী আছেন বা প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করছেন, এমন কেউ আছেন? ইঞ্জিনিয়ারিং করতেছেন কেউ আছেন? কেউ নেই, ও 2-3 জন আছেন। যাই হোক, আমি সহজ করে বলবো, বুঝতে সমস্যা হবে না, যাদের ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে তাদের সমস্যা হবে না। আমি আসলে অনার্স লাইফে কি করছি এটা একটু শেয়ার করি, তাহলে তোমরা বুঝতে পারবা আমার লাইফটা কেমন ছিল, তোমার লাইফের সঙ্গে মিলাই নাও এবং তোমাদের সুবিধা হবে পারফর্ম করতে। একদম অকপটে বলতেছি, হ্যাঁ। লোকজন আমাদেরকে ইঞ্জিনিয়ার বলে, বিকজ পিপল কল আস ইঞ্জিনিয়ার্স। আমরা পাস করছি, ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করছি, ইঞ্জিনিয়ার বলে লোকজন, এবং বলার পরে আমাদের কি হচ্ছিল সেটা একটু দেখি। দেখা যায় স্লাইডটা, সবাই দেখো প্লিজ। দেখা যাচ্ছে স্লাইডটা? আমি আমার জুয়েলের লাইফটা এভাবে কাটাইছি। জুয়েলের পড়ার সময় আমি সবসময় এরকমই ছিলাম, এরকম ভাবে কাটাইছি। দেখা যাচ্ছে? এবং আমি ছিলাম ওই ডান দিকের ছেলেরা, যেটা বসে আছে, ওই ডান দিকের ছেলেরা এভাবে কাটাইছি আর কি, বুঝছো? আচ্ছা, পরেরটা আমার অভিজ্ঞতা বলে, আমি বললাম কম্পিউটার সায়েন্সে। যখন কোনো বাসায় যেতাম এবং সেই বাসায় কম্পিউটার নষ্ট হতো, আমাকে ঠিক করতে বলতো, এবং ঠিক করতে না পারলে বলছি কম্পিউটার সায়েন্স বল, কম্পিউটার ঠিক করা হচ্ছে আমাদের একটা বিষয়। আমার যে সমস্ত বন্ধুরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং করতো, তার বাসায় গেছে সিলিং ফ্যান ঘুরে না, তার পুরো সিলিং ফ্যান ঠিক করে প্রতিদিন না পারে, এটা খরচ না, কি ইঞ্জিনিয়ারিং খরচ, এরকম একটা বিষয়। তো লোকজনের সম্পর্কে, মানে আমাদের সম্পর্কে লোকজনের পারসেপশনটা এরকম ছিল। পরেরটা, তোমাদের সায়েন্সে আছে কেউ? যারা এখানে আছো সায়েন্সে আছো, সায়েন্সে কারা কারা? শুধু তারাই বুঝবা, বাকিরা বুঝবা না, বাকিরা ধরে নাও বুঝছো। একটা সূত্র ছিল এটা, যে কাশুদের সূত্র মনে আছে? কাশুর সূত্র একটা ছিল না, এটা আমাদের অনার্সে পড়ার সময় স্যাররা ক্লাসে কি পড়াচ্ছে এটা কোনো বিষয় না, যাহাই পড়ার না কেন পরীক্ষার প্রশ্ন অবশ্যই কঠিন হবে, এটাই হচ্ছে নিয়ম। ক্লাসে কাশুদের সূত্র পড়াচ্ছে খুব সহজ সহজ সার্কিট দিয়ে, আর পরীক্ষার মধ্যে এখানে একটা সার্কিট দিয়ে বলবে এটাকে সলভ করো কাশুদের সূত্র। ইঞ্জিনিয়ারিং পড়ার সময় আমরা দেখছি অনার্স ফার্স্ট ইয়ারে ছেলেদের অবস্থা থেকে বাম দিকের মতো, আর ফোর্থ ইয়ারে ডান দিকের মতো হয়ে যায়, আর মেয়েদের ক্ষেত্রে সম্পূর্ণ উল্টা হয়। অনার্স ফার্স্ট ইয়ারে একটা মেয়ে যেমন লোক, অনার্স ফোর্থ ইয়ার সে বিশেষত হয়ে ওঠে। আমি জানি না এটা সমস্যাটা কিন্তু হয়ে ওঠে, আমি দেখছি। আচ্ছা, বিবাহ যোগ থাকতে পারে, আমি জানি না, বুঝতে পারছি। জুয়েলের পড়ার সময় কি কি করতাম সেটা একটু বলি। লিটারেচার পড়তাম, আমার সাহিত্য পড়তে খুবই ভালো লাগতো, আমি সবসময় সাহিত্য পড়ার চেষ্টা করতাম, যেটা ভালো লাগতো না সেটা পড়ি, এটা আমার নীতি, ভিতর থেকে আসা না। এরপর ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলতাম, বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য পড়ার পাশাপাশি আমি ওই লেখালেখি করার চেষ্টা করতাম, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে খেলতাম, শব্দের খেলা খেলতাম। শব্দের খেলা মানে কিন্তু শব্দ চলতাম, এবারে লেখালেখি করতাম, এক্সপেরিমেন্ট করতাম, গ্রামার করতাম, কঠিন কঠিন গ্রামার দিয়ে বাক্য বানাতাম, ভালো লাগতো। মুভি, প্রচুর মুভি দেখছি, প্রচুর কাজ ছিল না, পড়াশোনা করতাম না, প্রচুর মুভি দেখছি, প্রচুর। জিআরজিমেন্ট করতাম, জিআরজিমেন্ট করতাম বিদেশে যাওয়ার জন্য না, আমার ভালো লাগতো বলে করতাম। ল্যাঙ্গুয়েজ ভালোবাসতাম, ম্যাথ ভালোবাসতাম, ওই জন্য জিআরজিমেন্ট করতাম, আমার কোনো কারণ ছিল না পড়ার। এভরিথিং নিডেড ফর টিউশন, আমি প্রচুর টিউশন করছি, প্রচুর প্রচুর প্রচুর। টিউশন করার জন্য যাহা যাহা দরকার তাহা তাহা খুব মন দিয়ে করতাম, কারণ টিচার্স অ্যান্ড টিচার্স ক্যান ডু নো রং। শিক্ষক এবং রাজা ভুল করতে পারে না। ছাত্রের সামনে গিয়ে আমি পারি না বলা যায় না, কারণ এই বিদ্যালয়গুলো এমন শয়তান, পারে না বলে কেমন কেমন করে তাকায়, হাসে, মানে ওদের সব পারতে হবে, বুঝছো, সব পারতে হবে, মানে স্যার পারে না, এটা যে মানে আমি পারলাম সে খুশি হতাম, না পারার কারণে যে পরিমাণ পুলকিত। I did what I loved
আই লাভ হোয়াট আই ডিড। আমার যা করতাম তা ভালো লাগতো, ভালোবেসে করতাম, আর যা ভালোবাসা করতে তাই করতাম। এবং যখন আপনি কোনো একটা কাজ ভালোবেসে করবেন, ওই কাজে কখনোই আমার ক্লান্তি আসবে না, কখনোই ক্লান্তি আসবে না। আমাদের ক্লান্তি আসে তখনই যখন কাজটাকে আমরা পছন্দ করি না, তখন ক্লান্তি আসে। তাহলে এইসব কাজ করতে কখনোই ক্লান্তি আসে না। পরীক্ষার হলের ভেতরে এবং বাইরে কিভাবে পরীক্ষা দিচ্ছে সেটা একটু বলি। যখন পরীক্ষা দেওয়া শুরু করতাম তখন প্রশ্ন পাওয়ার পর প্রথম যে কাজটা করতাম সেটা হচ্ছে হিসাব করে ফেলতাম কতটুকু আনসার করলে আমি পাস করবো, পাস করার জন্য কতটুকু লাগে ওটা হিসাব করে ফেলতাম। কারণ আমি তো পরীক্ষা দিলাম পাস করার জন্য, আর কোনো ইচ্ছা ছিল না, উচ্চ কোনো আকাঙ্ক্ষা ছিল না আর কি মনের মধ্যে। চিন্তা করতাম কতটুকু আনসার করলে ফেল করবো না, পাস করবো। কারণ ফেল করলে পরীক্ষা দিতে হয়, এটা একটা ঝামেলা। তার চেয়ে বড় ঝামেলা হচ্ছে লোকজন জেনে যায় ফেল করছে, আমার অসুবিধা, আমার ফেল করতে একটু খারাপ লাগতো না, কিন্তু লোকজন কেমন কেমন করে তাকাতো, কেমন কেমন করে কথা বলতো, এটা সহ্য করতে পারতাম না। বোঝার চেষ্টা করতাম যে বাবা ফেল না করে মানে পার পেয়ে যায় যেভাবে হোক। আর আমার যেহেতু পড়াশোনা ছিল না, একাডেমিক পড়াশোনা করি নাই, ওই জন্য ওই কিছুই পারতাম না, ঘুম যাহা মাথায় আসে তাহাই লিখতাম। আমি প্রচুর বানিয়ে লিখতে পারি, পৃথিবীর এমন কোনো বিষয় নাই যে বিষয় নিয়ে আমি লিখতে পারি না, বুঝছো? আমার কাছে আনকমন বিষয়ের মধ্যে কোনো শব্দ নেই আমার মধ্যে, যে কোনো বিষয় নিয়ে আমি নিজের পর পেজ লিখতে পারি, এই ক্ষমতা আমার অনেকদিন আগে থেকে ছিল, ছোটবেলা থেকে ছিল। তো আমি ওই কোয়েশ্চেন কমন আসে নাই, আমার যে প্রশ্নে আমাদের ফার্স্ট বয় সেকেন্ড বয় ওরা হাত দেওয়ালে সাহস করতো না, ওই প্রশ্ন আমি পেজের প্রশ্ন লিখে ফেলতে ওরকম একটা বিষয়। আমার যেন কোনো বিষয় নেই, যেন বিশেষ পরীক্ষায় কাজে লাগছে। তো আমার সাথে দেখা গেছে কি প্রত্যেকটা প্রশ্নে আমি চেষ্টা করতাম চিত্র দেওয়ার জন্য, কারণ চিত্র দেখে স্যাররা দয়া পরামর্শ কিছু মার্কস দেয় আর কি। কারণ ইঞ্জিনিয়ারিং করছি তো ভাই, ইঞ্জিনিয়ারিং পরীক্ষায় কোটেশন দিলে একটু বেশি লাগে, খারাপ লাগে। কোটেশন যদি কোটেশন দিয়ে মার্কস পাওয়া যেত আমি কোটেশন বানাতে পারি, কোনো অসুবিধা নেই, প্রচুর কোটেশন বানাই লিখে আসতাম। কিন্তু কোটেশন দিলে একটু দেখতে খারাপ লাগে, ওই জন্য চিত্র দিয়ে ফেলতাম, ডায়াগ্রাম আঁকতাম। পাস করতে হবে ভাই, জোর করে পাস করতে আর কি। দেখা গেছে কি কোশ্চেন কঠিন হচ্ছে, বুঝছো? কোশ্চেন খুব কঠিন হচ্ছে, অনেক কঠিন। কিন্তু আমি যেহেতু পড়াশোনা করতাম না, প্রশ্ন কঠিন হচ্ছে নাকি সহজে সেটা বুঝতে পারতাম না। আমার কাছে সব প্রশ্নই হচ্ছে প্রশ্ন। তখন আমি আনসার করা শুরু করলাম, এরপর আমি তো আনসার করার সময় এদিকে তাকাতাম না, আমি আমার আরেকজনকে দেখে লিখতে পারি না, এই ক্ষমতা আমার নাই, খুব আত্মসম্মান বোধ বেশি, সে কারণে আরেকজনকে বলবো আমি পারি না, এটা আমাকে মেরে ফেলতে হবে না, আমি লিখতাম, আমার নিজ করে লিখতে থাকতাম, অনেক টাকায় থাকতো। এরপরে ধরো আমার রশিদ লাগবে, সবাই টাকায় থাকছে, আমাকে রশিদ লাগবে। এরপর যখন দেখছি বাকিদের অর্ধেক খাতাও শেষ হয় না, যখন আমি রশিদ নিচ্ছি তখন বুঝছি আর প্রশ্নটা কঠিন মনে হয়। তো আমি রশিদ নিচ্ছি এবং রশিদ নিয়ে আমার লাইফে অনেক পরীক্ষায় ফেল করছি। এরপরে পরীক্ষার হল থেকে বের হওয়ার পর সবার কথাবার্তা শুনে আমার সাথে কেউ গল্প করতো না কখনো পরীক্ষা নিয়ে, কারণ জানে এর সাথে গল্প করে কোনো লাভ নেই, সে কিছুই বলতে পারে না। আমি দূর থেকে শুনতাম একটু একটু করে, মানে মান সম্মান বেশি তো, প্রেস্টিজ ইস্যু বেশি। ধরো কিছু একটা খাচ্ছি, খাইতে খাইতে আমার একটা ভাব নিচ্ছি যে আমি আসলে ওদের দিকে তাকাই আছি, কিন্তু আমার ধান্দা হচ্ছে কি বলে শোনা, ওদের কথা শুনে বুঝতে পারলাম যে কোশ্চেনটা কঠিন ছিল না সহজ ছিল। ওটা বুঝার ভিত্তিতে আমি সিদ্ধান্ত নিতাম পাস করবো না ফেল করবো। এরপর আমি দেখছি আমার লাইফ থেকে ভাই বিশ্বাস করেন অন্যান্য পোলাপান যেখানে এই ক্লাস পেয়েও তাদের কেউ কোনো খবর দেয় না, সেখানে আমি যদি কোনো পরীক্ষায় ডি পেয়ে পাস করি, ডি লোকজন আপনার মতো পার্টিতে দোষ করি পাস করছো, আমাকে পার্টি দিতে হয়েছে এটার জন্য। পরেরটা আমি দেখছি অনার্সের দুই ধরনের স্টুডেন্ট পড়াশোনা করেন, দুই ধরনের স্টুডেন্ট। এক ধরনের স্টুডেন্টকে দেখবা সে কোনো কারণে এই ক্লাস পায় নাই, এ পাইছে, এই ক্লাস পায় নাই পরীক্ষায় এ পাইছে, সে এমন ভাবে কান্নাকাটি শুরু করে, এমন ভাবে মন খারাপ করে যেন সে এ পাইছে, ফেল করছে, তার জীবন শেষ হয়ে গেছে। আরেক ধরনের আছে যারা ডি পেলে এমন খুশি, এ ক্লাস পাইছে মতো অনেক খুশি, আমি সেকেন্ড ধরনের স্টুডেন্ট ছিলাম, আমি ডি পাওয়া মানে এ ক্লাস পাইছি, আমার আর কিছু দরকার নেই জীবন থেকে, কোনো একটা বিষয়। আর আমি ওরা ভাববো না যে আমি সবসময় ডি পাইছি, আমি কিন্তু চলে এমন কোনো সিটি পেয়ে না যেটা আমি পাই না, একদম ক্লাস থেকে টেস্ট সবই পাইছি, কোনো ব্যাপার না, সব গ্রেডই পাইছি। গ্রেডিং মধ্যে থেকে আমার চেয়ে বেশি সম্মান কেউ আমার করে নাই। টিম ওয়ার্ক জিনিসটা কি? হোয়াট ইজ টিম ওয়ার্ক? টিমে কাজ করা কাহাকে বলে? অনার্সে পড়ার সুবাদে আমি যেটা শিখছি, টিমে কাজ করা তাহাকেই বলে। ধরো একটা টিমে একটা কাজ করতে দেওয়া হলে, এখানে স্যাররা আছেন, আমি জানি আমার সঙ্গে এখন হবে না, ধরো একটা গ্রুপ ওয়ার্ক করতে দিচ্ছে, একটা অ্যাসাইনমেন্ট করতে দিচ্ছে, সে অ্যাসাইনমেন্টে গ্রুপের মধ্যে 4 জন আছে, বুঝছো? 4 জন আছে, 4 জনই পরিশ্রম করছে, 4 জনই কাজ করছে, প্রেজেন্টেশন করছে, সাবমিট করছে, 4 জনই সমান মার্কস পাইছে, 4 জনই সমান রেজাল্ট করছে, এটাও টিম ওয়ার্ক। আবার এমনও হয়
চারজনের মধ্যে একজন কোনো কাজ করে নাই, সেখানে ঘুরে বেড়াইছে, টিউশনি করছে, ঘুরে বেড়াইছে, বাকি তিনজন পরিশ্রম করছে, রেজাল্ট কিন্তু সমান থেকে। ওই একজনের দায়িত্ব ছিল বাকিদেরকে পার্টি দেওয়া, সমান। এরকমও দেখছি, আবার এমনও দেখছি, অর্থাৎ ওই টিম ওয়ার্ক মানে হচ্ছে 2+2 সমান 4 হতে পারে, চারজনই কাজ করছে, 2+1 সমান 4 হতে পারে, একজন কাজ করে কিন্তু আউটপুট সমান হইতে পারে না। চারজনের মধ্যে দুইজন কোনো কাজ করে না, ঘোরাঘুরি করছে, রেজাল্ট সমান। সো 1+1 সমান 4 হতে পারে, এটা কোনো কোথাও সম্ভব না, টিম ওয়ার্কে সম্ভব। 1+1 সমান 4 হতে পারে। এমনও হয় তিনজনই কোনো কাজ করে না, ঘোরাঘুরি করছে, একজন বড়দের মধ্যে থেকে বসছে, এরকমও হয়। অর্থাৎ 1+0 সমান 4 হতে পারে। আবার কেউ কোনো কাজ করে নাই, অন্য কোনো টিম থেকে পেন ড্রাইভ করে কপি পেস্ট করে প্রিন্ট করে জমা দিয়ে দিচ্ছে, সবাই সমান মার্কস পাইছে, তাও হতে পারে। 0+0 সমান 4 হতে পারে, পারে না? এটা টিম ওয়ার্ক ছাড়া পৃথিবীর অন্য কোথাও সম্ভব না। পরে তোমরা হয়তো ভালো স্টুডেন্ট, আমি একটা ভালো স্টুডেন্ট ছিলাম, আমার লাইফে এরকমভাবে আসছে। ইঞ্জিনিয়ারিং জিনিসটা কি? ইঞ্জিনিয়ারিং হচ্ছে এমন একটা বিদ্যা যে বিদ্যায় পরীক্ষার পূর্বরাত্রে একটা সেমিস্টারের সমান। কারণ আমি সারা বছর পড়াশোনা করতাম না, পরীক্ষার পূর্বরাত্রে পড়াশোনা করতাম, যদি ইচ্ছা হতো পড়াশোনা তাও করতাম না। তো আমাদের একটা সেমিস্টার ছিল হচ্ছে একটা রাত সমান একটা সেমিস্টার। ধরো পরীক্ষার বাকি আছে, ধরো পরে আমার পরীক্ষা চ্যাপ্টার বাকি আছে 10টা, তার মানে দিনে কয়টা করে শেষ করতে হবে? একটা করে শেষ করতে হবে। আমি বলতাম ধরে এটা কোনো ব্যাপারই না, শেষ করে ফেলবো। 5 দিন পড়াশোনা করলাম না, এমনি ঘুরে ঘুরে কাটাই দিয়েছি। পরীক্ষার বাকি আছে 5 দিন, চ্যাপ্টার বাকি 10টা, ডেলি কয়টা করে? 2টা করে কোনো ব্যাপার না, পারবো। আরো 3 দিন কাটাই দিয়েছি ঘোরাঘুরি করে। পরীক্ষার বাকি আছে 2 দিন, চ্যাপ্টার বাকি 10টা, ডেলি কয়টা করে? 5টা করে। তাও আমি বলতাম ধরে কোনো ব্যাপার না, তাও পড়াশোনা করি নাই। পরীক্ষার বাকি আছে 10 ঘন্টা, চ্যাপ্টার বাকি 10টা, ঘন্টায় কত করে চ্যাপ্টার শেষ করতে হবে? একটা, ব্যাপার না, পারবো। আমি জানি না বলে কারণ এক্সপিরিয়েন্স হয়েছে কিনা, আমার হয়েছে, অসংখ্য হয়েছে। এই তোমরা কিন্তু ভালো না, আমি বুঝতেছি না তোমাদের কারো হয়নি এক্সপিরিয়েন্স? হয়েছে হয়েছে, হ্যাঁ থ্যাংক ইউ। মানে নিজের মতো ফেলফিল দিলে ভালো লাগে সবাই। আমি পারি না, সবাই কিছু পারে না, এর থেকে চমৎকার অনুভূতি আর হয় না। আমি কিছু পারি না, কেউ কিছু পারে না, অনেক ভালো লাগে অনেকটা। তো গুড গ্রেডস জিনিসটা কি এটা কখনো বুঝতে পারি না, বুঝছো? মানে গুড গ্রেডস সবাই যখন বলতো ভালো গ্রেড পেতে হবে, তখন আমি চিন্তা করলাম ভালো গ্রেড কি খাই পুরানা মাথায় না, আমি তো পরীক্ষায় পাস করার জন্য করতেছি। ওরকম মনে হতো পরেরটা। যখন আমরা প্রজেক্ট করতাম, 4th ইয়ারে একটা প্রজেক্ট করতে হয় না, একটা থিসিস করতে হয় না 4th ইয়ারে গিয়ে? তো থিসিস বা অ্যাসাইনমেন্টের শুরুতে সবাই যেটা মনে করে যে আমরা একটা বিশাল কাজ করে ফেলবো, আমাদের টিমের সদস্যরা মিলে আমরা একটা সেই রকম যুগান্তকারী কাজ করে ফেলবো। শুরুতে আমাদের যে ধরো তোমাদেরকে বানাতে বলতে একটা গাড়ি বানাতে হবে, তোমাদেরকে আমি তোমাদেরকে একটা প্রজেক্ট দিলাম, একটা গাড়ি বানাবো। তোমরা সবাই শর্ত দেখছি শুরুতে তোমরা উপরে গাড়িটা বানাবো, ড্রিম। এরপর দেখা গেছে যখন প্রজেক্ট সাবমিট করার সময় আসছে, তোমরা আসলে এটা বানাইছো, নিজেরটা গাড়ি বানাইছো, গাড়িটা বানাইছো। এরকম হয় আর কি। এটা হচ্ছে ড্রিম ভার্সাস রিয়েলিটি, স্বপ্ন বনাম বাস্তবতা। ঠিক একইভাবে যারা পড়াশোনা করতেছো না, বিশাল বিশাল চাকরি বাবা চিন্তা ভাবনা করতেছো, ওই চাকরির পরীক্ষা দেওয়ার পরে এটা পাবা, বুঝছো? পড়াশোনা করলে এটাই পাবা, সত্যি কথা। পরেরটা, তো ইঞ্জিনিয়ারিং পড়ার পর আমি যেটা উপলব্ধি করলাম সেটা হচ্ছে যদি তুমি কোনো একটা বিষয় খুব ভালো করে পারো, ইঞ্জিনিয়ারিং করো না, ইঞ্জিনিয়ারিং করার জন্য না। পরেরটা, একজন নবডি গল্প। এখন আমি আমার লাইফে গল্পটা শুরু করছি, কিভাবে লাইফটা কাটাইছে একটু শোনার চেষ্টা করো, তোমাকে আমাদের সঙ্গে মিলবে। শুধু শোনা না, উপলব্ধি করার চেষ্টা করো, অনুভব করার চেষ্টা করো। যখন আমি অনার্সে পড়তাম, তখন অনার্সে পড়ার সময় শুধু 2টা কাজ করা ছাড়া জগতের সব কাজই করছি। একটা হচ্ছে প্রেম করা সাহস ছিল না, মেয়েদের সাথে কথা বলার সাহস আমার কোনো কালেই ছিল না, ভয় পেতাম। কিন্তু এমন একটা ভাব নিতাম তাদেরকে পাত্তা দিই না, কিন্তু আসলে ভয় পেতাম। সেকেন্ড হচ্ছে একাডেমিক পড়াশোনা করতাম না অনার্সে পড়ার সময়, এই 2টা কাজ করতে পারি। আর সব কিছুই করছি। ব্যবসা করতাম, আমার বিজনেস ছিল, হ্যাঁ আমার ইচ্ছে ছিল আমি বিজনেসম্যান হব। এবং আমার অনার্স কমপ্লিট করার ইচ্ছাটা একটা সময় চলে যাওয়ার কারণ ছিল এই, আমি ক্যালকুলেশন করে দেখলাম ব্যবসা করার জন্য কম্পিউটার সায়েন্সের ডিগ্রি নেওয়ার কোনো দরকারই নেই। আমি যতটুকু জানি ততটুকু দিয়ে আমি ব্যবসাটা করতে পারবো।
তখন আমি চিন্তা করছি অনার্স কমপ্লিট করে কি হবে। আমি মোটামুটি সবাইকে ডিক্লেয়ার করছিলাম যে আমি অনার্স কমপ্লিট করবো না, এটাই জানতো সবাই। আমি অনার্স পাস করছি, এটা অনেকের কাছে আজও বিস্ময়, যারা আমাকে প্রথম থেকে চেনে আর কি। আচ্ছা, একটা ছোট্ট ঘটনার কারণে আমি অনার্স পাস করছিলাম, অনার্স পাস করার সিদ্ধান্ত নিয়েছিলাম। আমার লাইফে একটা ঘটনা ঘটছিল, যেটা ছিল আমার লাইফের টার্নিং পয়েন্ট। তোমার লাইফের যে কোনো একটা ঘটনা, যে কোনো একটা দিন, যে কোনো একটা ছোট্ট মুহূর্ত, যে কোনো একটা কথা তোমার লাইফকে পুরোপুরি চেঞ্জ করে দিতে পারে, পুরোপুরি ঘুরিয়ে দিতে পারে। যদি তোমরা ইচ্ছুক হও শুনতে, আমি তোমাদের আপনার কথা বলতে পারি। তখন আমি ব্যবসা করতাম, আমার গিফটের দোকান ছিল, কিছু ইম্পোর্টের বিজনেস করতাম, বিদেশ থেকে জিনিস এনে বিক্রি করতাম। কোচিং সেন্টার ছিল, আমার নিজের কোচিং সেন্টার ছিল, এগুলো এখন কিছুই নাই, হ্যাঁ সব বন্ধ হয়ে গেছে। নিজের কোচিং সেন্টার ছিল, আমার মালিকানায় একক মালিকানায় কোচিং সেন্টার ছিল। শেয়ার মার্কেটে ইনভেস্টমেন্ট ছিল, ওখান থেকে যা যা ইনকাম করতাম সব শেয়ারে ঢোকাতাম, সবগুলো ভ্যানিশ হয়ে গেছে, নাই হয়ে গেছে, বুঝছো? সেই রকম ধরা খাইছে শেয়ারে। যাই হোক, এগুলো ছিল। তখন আমাকে কেউ জিজ্ঞেস করলে যে তুই অনার্স কমপ্লিট করবি না, আমি তাকে মানে তুলিতে উঠাই দিতাম, অনার্স কমপ্লিট করে কি হবে, ছোটখাটো চাকরি বাকরি আমার দিয়ে হবে না, আমি বিজনেস ম্যান হবো, এটা আমার ইচ্ছে ছিল। তখন একটা ঘটনা ঘটে, ঘটনাটা ছিল এরকম, আমি কোন একটা বাসায় দাওয়াত চলে যাচ্ছি, দুপুরবেলা দাওয়াত চলে যাচ্ছে। তখন আমি পাবলিক ট্রান্সপোর্টে চলতাম, পাবলিক বাসে করে যাওয়া আসা করতাম ওই সময়টাতে। তো চট্টগ্রামে একটা জায়গা আছে, নাম হচ্ছে চেরাগি পাহাড়ের মোড়, কোনো একটা জায়গা, যে কোনো একটা জায়গা চেরাগি পাহাড়ের মোড় বলে। ওখানে বাস থেকে নামবো, বাসটা থামাইছে, নামার সময় ওই বাসের দরজার কাছে যে সিটটা ছিল, ওই সিটটা একটা পেরেক বের হয়েছিল, একটা পেরেক। আমি খেয়াল করি নাই ভাই, আমি মোটামুটি ফর্মাল প্যান্ট পরছিলাম, খুব সেজে বুঝে যাচ্ছিলাম আর কি, শার্টটা ক্লিন করে জুতা জুতা করে ফর্মাল প্যান্ট পরে যাচ্ছিলাম। কারণ ছিল ওই বাসায় এক সুন্দরী মেয়ে ছিল, তাকে ইমপ্রেস করার জন্য, ওই জন্য সেজে বুঝে যাচ্ছিলাম, ফিটফাট হয়ে যাচ্ছিলাম। নামার সময় ওই পেরেকের সঙ্গে লেগে আমার প্যান্টটা, কালো প্যান্টটা চতুর্ভুজ আকৃতি ছিঁড়ে গেছে এবং ঝুলতেছে আর কি। জাস্ট ইমাজিন, দেখতে আমাকে কেমন লাগতেছে, পুরো ক্লাউনের মতো লাগতেছে, ঝুলতেছে। আমি দেখতেছি ঝুলতেছে, দেখতে ইচ্ছা করতেছে না, তারপরে চোখ চলে যাচ্ছে। এটা হচ্ছে মানুষের বৈশিষ্ট্য। তোমার যা প্রত্যেক করা উচিত না, তোমার সেটা বেশি করে করতে ইচ্ছা করবে। দেখতেছি, বুঝতেছি না যে কি করা উচিত, ঝুলতেছে। এই প্যান্ট পরে তো আর দাওয়াত করতে যাওয়া যাবে না, তাও ওই সুন্দরী মেয়ে না থাকলে একটা কথা ছিল, ও তো আছে, ও কি মনে করবে। এরপর ভাবতেছি কি করবো, সেন্টার পয়েন্ট হসপিটালের সামনে দাঁড়ায় দাঁড়ায় ভাবতেছি, আমাকে দেখে উদ্বিগ্ন দেখাচ্ছিল। তবে একটা কথা বলে তোমাদের শেয়ার করি, পুরুষ মানুষ যখন কোনো টেনশনে পড়ে, তখন ছেলেরা যখন কোনো টেনশনে পড়ে, তখন ছেলেরা ভাবতে শুরু করে, একদম চিন্তিত করে একদিকে তাকায় তাকাই ভাবে, ওকে দেখলে বুঝে যায় সে আমার টেনশনে আছে। কিন্তু আমার এক্সপিরিয়েন্স বলে, ছেলেরা যখন কোনো টেনশনে পড়ে তখন তাদের মাথা পুরোপুরি ফাঁকা হয়ে যায়, সে আসলে সময় কিছুই ভাবতেছে না, সে যা তাকায় আছে একদিকে। এটা কি ঘটে তোমাদের? আমার খুব ঘটে, আমি দেখছি আমি কিছুই ভাবতেছি না, যা তাকায় আছে একদিকে। তো আমি ওই জন্য ওই মেয়েদেরকে বলি, তোমরা যারা প্রে করো, তোমাদের প্রিয় মানুষটা যখন দেখবা গল্প করার সময় একটা বিশাল ভাব নিচ্ছে তোমার সঙ্গে, এই কথা বলবো না, টেনশন আছে, আমি টেনশন আছে, কথা বলবো না, তাকায় আছে একটা দিকে ভাব নিয়ে, অন্য দিকে তাকায় আছে, একটা ধাক্কা দাও ওকে, চলো, সে কিচ্ছু ভাবতেছে না, সে এমনি ভাব নিচ্ছে, কিছুই ভাবতেছে না, ছেলেরা এরকম হয়। আচ্ছা, এখন ওই সময় যখন দাঁড়ায় আছে, তখন আমার এক ফ্রেন্ড সত্যজিৎ নাম, ও একদিন আছে, সে আমাকে বলে যে কিরে বেড়া কই যাচ্ছ, বলে দাওয়াতে যাচ্ছিলাম, এটা তো ছিঁড়ে গেছে, বলে দাওয়াতে মিষ্টি গেলা, চল চা খাই। সে আমাকে নিয়ে গেছে, পাশে দাঁড়ায় আমরা চা খাচ্ছি, ওই জায়গায় পাহাড়ের মোড়ে একটা পত্রিকা অফিসের সামনে, দৈনিক আজাদের সামনে দাঁড়ায় চা খাচ্ছি। তো বলছে কি তুই অনার্স কমপ্লিট করার কথা না, বুঝতে ওটা করবো না, ওটা করে কি হবে, আমি তো ব্যবসা করতেছি। তাহলে যে তোর ব্যবসা করি, তুই ব্যবসা করার অসুবিধা নেই, অনার্স পাস করলে তুই ব্যবসা করতে পারবি না, একটা জিনিস শুরু করছিস শেষ কর, অসুবিধা কি, তোর তো মনে হয় স্টুডেন্টশিপ আর বেশি দিন লাগে, আর কদিন আছে। আমি সব বলে বললাম আর 4-5 মাস পরে আমার ছাত্র তো বাতিল হয়ে যাবে, প্রতি তার আগেই কমপ্লিট করো, তো মাথা ঠিক আছে, যা স্যারের সঙ্গে যোগাযোগ করো। আমার যে প্রজেক্ট সুপারভাইজার স্যার ছিলেন, পৃথিবীতে সবচেয়ে নিষ্ঠুর প্রজাতির প্রাণীগুলোর একটি হচ্ছে প্রজেক্টের সুপারভাইজার পেশাটা, এটা বলতে হয়, কিছু করার নাই। তো আমার যে সুপারভাইজার স্যার ছিলেন হচ্ছে অত্যন্ত কঠিন হৃদয়ের পুরুষ মানুষ। কঠিন হৃদয়ের পুরুষ মানুষ হওয়ার উদ্দেশ্য হচ্ছে এই কঠিন হৃদয়ের নারী হয়, কঠিন হৃদয়ের পুরুষ হয়, এরা তাকে নামে গাড়ি বুঝতে পারতাম না। স্যার আমাকে মতো কেয়ার করতো না, আমিও স্যারকে কেয়ার করতাম না, এটা কোনো ব্যাপার না, মানে আমি তার সঙ্গে দেখা করতাম না।
কারণ আমার ইচ্ছা ছিল যে প্রজেক্ট ক্লিয়ার করবো না, থিসিস ক্লিয়ার করবো না, কি হবে ক্লিয়ার করে। তখন আমার দোস্ত আমাকে বললো, আচ্ছা এটা কাজ করতে পারছো, বিসিএস পরীক্ষা দিচ্ছ না কিসের জন্য? আমি কিন্তু কখনো লাইফে চাকরি পরীক্ষা দিই, একটা চাকরি পরীক্ষা দিই 30তম বিসিএস, আর কখনো দিই নাই। তো চাকরি ফর্ম করছি, ওই 30তম বিসিএস করছিলাম, 31তম করছিলাম। 31তম লিখিত পরীক্ষা দেওয়ার পর 30তম বিসিএস এর রেজাল্ট বের হয়, ভাইবা পরীক্ষা দিতে আমি আর যাইনি ক্লিয়ার। তো আমি বললাম বিসিএস দিয়ে কি হবে, সরকারি চাকরি এগুলো নাকি ঘুষের চাকরি, নাকি পড়াশোনা হয়, টাকা লাগে নাকি, এত টাকা আমি দিব না, পারলেও দিব না, টাকা দিয়ে চাকরি করবো না। তো কিছু জানতে হবে, ওরা আমাদের ফ্যামিলি যে অবস্থা কি বলিস, এখনো তো ভালোভাবে অনেকে চাকরি পাচ্ছেন। আর আমরা ওগুলো ছোটখাটো চাকরি, বিসিএস মানে কি ওই ওই পুলিশ থানায় ইয়ে করে, ওই মোটরসাইকেল নিয়ে ঘুরে থানা থেকে, এগুলো পুলিশ টুলিশ আছে, ম্যাজিস্ট্রেট কতগুলো রাস্তার মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কতগুলো করে, এগুলো না আমার কোনো আইডিয়া ছিল না বিসিএস নিয়ে। এরপর বললাম ওই যে সোনালী ব্যাংকের কাছে সরকারি ব্যাংকগুলোতে যে নিয়োগ হয়, নন ক্যাডার না কি বলে, এগুলো তো বিসিএস। তো কিছুই আমার সাথে বুঝতো বিসিএস এর কোনো আইডিয়াই নাই, বলে আমি সব জানি। দেখো বিসিএস নিয়ে তাহারাই সব জানে, যারা কিছুই জানে না। এটা হচ্ছে আমার এক্সপিরিয়েন্স। মানে আমাদের চাকরি নিয়ে যারা চাকরিটা করে না, ওরা যে কত কিছু জানে, আমার চাকরিগুলো এত কিছু জানে না। তা আমি কেমন ছিলাম, যেহেতু আমি সমাজ সিভিল সার্ভিস আসি নাই, আমার মনে হয় আমি সব কিছুই জানি। সে আমাকে ডিটেলস বুঝালো, হোয়াট ইজ সিভিল সার্ভিস, হোয়াট ইজ বিসিএস, 1 ঘন্টা ধরে বুঝাইছে। আমার এখনো মনে আছে, আমার হাতের আমি কখনো ভাই খাবার হাতে নিয়ে বসে থাকতে পারি, আমার মধ্যে আমি খেয়ে ফেলি। সেই দিন ওর কথায় এত মুগ্ধ হয়ে গেছি, আমার চায়ের কাপটা হাতে ধরা ছিল, আমি খেতে পারতেছিলাম না, ওর কথাগুলো শুনতেছিলাম। তখন আমার সিদ্ধান্ত নিলাম, সেই মুহূর্তে সিদ্ধান্ত নিলাম আমি বিসিএস পরীক্ষা দেওয়ার জন্য অনার্সটা কমপ্লিট করবো। আমি স্যারের সঙ্গে দেখা করা শুরু করলাম, একদম লেফট রাইট করা শুরু করলাম স্যারের কাছে। অনেক কষ্ট করছি, অনেক অনেক, স্যার আমাকে অনেক পেয়ে গেছে, কাঁদছি, স্যারের ইমোশনে অনেকদিন কাঁদছি, ইমোশনাল ছিলাম, এত কষ্ট দিয়ে গেল আমাকে। আমি কি করছি, আমি যখন ফর্ম জমা দিই সেই দিন ছিল 30তম বিসিএস পরীক্ষার ফর্ম জমা দেওয়ার লাস্ট ডেট। কারণ তার আগের দিন আমি সার্টিফিকেট পাইছি চুরি থেকে, তার আগের দিন সার্টিফিকেট তুলছি, যেটাকে আমরা বলি পিটিসি, ওটা তুলে এইটা জমা দিচ্ছি, এরপরে আমি ফর্ম করে দিতে পারছি, মানে ফর্ম করে দিতে পারতাম না 30তম বিসিএস। এটাই ছিল আমার লাইফের কাহিনী। আমার কাছে মনে হয় আমার লাইফের সবচেয়ে দামি সম্পত্তিগুলোর মধ্যে, দামি সম্পদগুলোর মধ্যে একটা হচ্ছে সেই ছেঁড়া প্যান্টটা। ওই প্যান্ট না ছিল আমি বিসিএস করে হতে পারতাম না। আমি এখনো যত্ন করি। আমি যখন সরে আসি সবকিছু থেকে, আমার একটা অভ্যাস থেকে মাথায় যেটা একবার ঢুকে সেটা আমি করে দেখাই। ওই জন্য বরিশালের ছেলেদের এই জিনিসটা আমার খুব পছন্দ, যে আমার মধ্যে যে ব্যাপারটা মাত্রাতিরিক্ত বেশি, অনেক বেশি। তো যেটা মাথার মধ্যে একবার ঢুকে সেটা আমি করে না করে ছাড়ি না। তখনই আমি সিদ্ধান্ত নিয়েছি আমি ব্যবসা করা ছেড়ে দেবো। আমার কিন্তু অনেক ব্যবসা ছিল, এই ব্যবসা করা ছেড়ে দেওয়ার জন্য আমার ওই সময়ে টোটাল 40 লাখ টাকার মতো লস হয়েছে। 40 লাখ টাকা লস হয়েছিল, নাই হয়ে গেছে। শেয়ারে ধরা খাইছি, দোকান বেচে টাকা পয়সা পাই নাই কিছু, কোচিং বন্ধ করে দিয়েছি। এরপরে ইম্পোর্ট বিজনেসে আমাকে কাছ থেকে আমি এখনো পয়সা পাই, ফেরত পাইনি, পাবো পাওয়া সম্ভব নেই, পাবো। এই 40 লক্ষ টাকা হারাই গেলে একটা ছেলে যে পরিমাণ কষ্ট লাগে, তোমাদের মধ্যে যাদের টাকা হারাও নাই তারা কখনো কল্পনাই করতে পারবে না। টাকা হারাই গেলে যে পরিমাণ কষ্ট লাগে, সেই টাকাটা কিন্তু আমার পরিশ্রম করে ইনকাম করা টাকা, ইনকাম ট্যাক্স দেওয়া টাকা, ট্যাক্স দেওয়া ছিল, ট্যাক্স দেওয়া টাকা, সেটা যদি চলে যায় কি পরিমাণ কষ্ট লাগে, এর থেকে বড় কষ্ট নাই। গাড়িতে চলে গেলে কষ্ট লাগে, টাকা চলে গেলে যে পরিমাণ কষ্ট লাগে, অনেক কষ্ট লাগে। অনেকে আমাকে বলে যে ভাই আমার অনেক যন্ত্রণা মাথায়, অনেক কষ্ট, আমার লাইফে অনেক ফাইন্যান্সিয়াল লস আছে। আমি তাদেরকে বলি, ভাই তোমার লাইফের লস আমার লাইফ থেকে বেশি না। আমি যদি পারি, যদি পারবো না কেন, আমি ওই পরিমাণ কষ্ট মাথায় নিয়ে পড়াশোনা করছিলাম, এখন বলবো। আচ্ছা, আমি কেন তিনটা ঘটনা চাইলে শেয়ার করতে পারি, যে ঘটনার কারণে আমি টিউশনে বা বন্ধ করে দিয়েছি। আমি কিন্তু পাগলের মধ্যে টিউশনে করতাম, সকাল থেকে রাত পর্যন্ত। আমার 25 টা ছিল ব্যাচেলর স্টুডেন্ট পড়ানো, অনেকগুলো ব্যাচ ছিল আমার, মোটামুটি ভালো ছিল, সব কিছু মিলিয়ে শেয়ার করবো। কোচিং সেন্টার থেকে পাস করার পর অনেকেই বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, ভালো ভালো বিশ্ববিদ্যালয়ে, পাবলিক বিশ্ববিদ্যালয়ে, মেডিকেলে, ইঞ্জিনিয়ারিংয়ে চান্স পেল, ভালো ভালো জায়গায় চান্স পেল। এবং চান্স পেলে আমাকে ফোন করে বলতো, স্যার আমি অন্য জায়গায় চান্স পাইছি, দোয়া করবেন। অনেক ভালো লাগতো। আমি দেখছি আমার স্টুডেন্ট যখন কোনো একটা ভালো জায়গায় পড়ে, তখন যে পরিমাণ খুশি লাগে, মনে হয় আমি চান্স পাই, ওরকম মনে হয়, মানে অনেক বড় হয়, কিন্তু অনেক বড় হয়ে যাবে। আমার এক ছাত্র, অনেক প্রিয় ছাত্র, সে চান্স পাইছিল বুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। সে আমাকে ফোন করে বলে, আমি অন্য থেকে খবর পেয়ে সঙ্গে সঙ্গে তাকে ফোন করছি। আমি বললাম তুমি বুয়েটে চান্স পাইছি, কংগ্রেচুলেশন, তুমি একটু ফোন করে বলবা না? সে আমাকে বলে কি, স্যার আমি তো বলার সময় পাই না স্যার, আপনি তো ফোন করেন, আপনি আজকে ফোন করবেন, রেজাল্ট বেড়েছে আমাকে বলবেন। ঠিক কিভাবে কথা বলছে, স্যার তুমি এভাবে কথা বলতেছে কেন? স্যার কিভাবে কথা বলতেছি? না কিছু না,
তো তুমি চান্স পাইছো একটু ফোন করবো না, বোকা ছেলে একটা কাজ করো, কোচিংয়ে আসো, মিষ্টি টিষ্টি খাও, তোমাকে একটু মিষ্টি খাওয়াই, এত কষ্ট করে পড়াশোনা করছো। তখন স্যার আমি তো অনেক ব্যস্ত স্যার, আমার অনেক কোচিং থেকে কন্ট্যাক্ট করতেছে, ক্লাসটা শিখতে হবে স্যার, আমি অনেক বিজি, সময় দিতে আসবো স্যার। আর আমি কিছু বলি নাই, আমার কাছে মনে হচ্ছিল ফোনে কেউ বলে আমাকে ঠাস ঠাস করে জল মারতেছে, কথা বলতেছে না, জল মারতেছে, এটা মনে হচ্ছিল। বলে স্যার একটা কথা বলি, যদি কিছু মনে না করো। আমি বলো ভাই। বলে স্যার আপনি কি কোচিং এর লিফলেট বের করেন না, প্রচার প্রচার করেন না, একটা কাজ করেন স্যার, আপনার কোচিং থেকে অনেকেই ভালো ভালো জায়গায় চান্স পাইছে, ওদের থেকে একটা সাক্ষাৎকার নেন, কিছু কম্পিটিশন করেন স্যার, ছবি যদি তোলেন, তুলে সেগুলোতে লিফলেট বের করেন, আপনি স্যার অনেক স্টুডেন্ট পাবেন, আপনার টাকা পয়সা দরকার আছে স্যার, ওই কিছু করতেছেন না। বিশ্বাস করা আমার তখন চোখ দিয়ে টপ করে পানি করতেছে, আমি বললাম ঠিক আছে স্যার, তোমার কথাটা মাথায় থাকবে, এটা বলে কোনটা রেখে গেছি। এর চেয়ে বেশি কথা বলা আমার পক্ষে সম্ভব হয় না, সেরকম ওইটুকু শক্তি ছিল না আমার। আমি একটা ঘটনা বলি তোমাদের। এই ছেলেটা আমার কাছে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত পুরোটা করছে আমার কোচিং সেন্টারে। ক্লাস 9 এর দ্বিতীয় সাময়িক পরীক্ষা দেওয়ার পর, সেকেন্ড টার্ম পরীক্ষার পর ওর বাবা মারা যায় স্ট্রোক করে। আঙ্কেলের মৃত্যুর পর ওরা আর্থিকভাবে একটু সমস্যায় পড়ে। তখন আমি আন্টিকে ডেকে বললাম যে ও আমার কাছে পড়বে, আপনার কোনো বেতন দিতে হবে না। বলে না বাবা, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। আমি আন্টি সমস্যা নেই, আমি জানতাম তাদের অসুবিধা হচ্ছে, আর ওর কোনো বেতন দিতে হবে না, আমার কাছে অনেক ছেলে ফ্রি পড়ে, ও ফ্রি পড়বে, আমি মন থেকে বলতেছি এই অনুরোধটুকু আমাকে রাখতে হবে, আমি একটা ছেলের মতো। এই ছেলেকে আমি ওই দিনের পর থেকে 3.5 বছরেরও বেশি সময় কমপ্লিটলি ফ্রিতে পড়াইছি। সেই ছেলে যদি আমাকে কিভাবে পয়সা ইনকাম করতে হয় শেখায়, তখন তো মনে হয় এর থেকে মরে যাওয়া হবে। এত কষ্ট খুব কম পাইছি লাইফে। তখন আমি ভাবতেছিলাম আমি কাদেরকে পড়াচ্ছি, এই ছেলেগুলোকে অকৃতজ্ঞ হবে। সবাই না, অনেকে কৃতজ্ঞতা স্বীকার করে এখনো, কিন্তু বেশিরভাগ ওরা মনে করে সব ওদের ক্রেডিট, স্যার কি করছেন এটা মনে করে। আরেকটা ঘটনা ঘটছিল, আমি তখন প্রচুর টিউশনি করি এবং প্রচুর টিউশনি মানে কি কোচিং সেন্টারে পড়ে, আমার নিজের কোচিংয়ে পড়ে। আমার যে প্রজেক্ট ক্লিয়ার করতেছে না, আমার গার্ডিয়ানরা জানতো, যারা স্টুডেন্টের গার্ডিয়ান ওরা কিন্তু জানতো। অনেকে আমাকে বলতো স্যার আপনি অনার্সটা কমপ্লিট করেন, ওরা না করবো, সমস্যা নেই। এদের মধ্যে অনেকে বাইরে বরাবরই করতো এরকম যে স্যারের পক্ষে আসলে ওই এর থেকে বেশি কিছু করা সম্ভব না, স্যারের মনে ব্রেনে কুলাচ্ছে না, অনার্স তো অনেক কঠিন, কম্পিউটার সায়েন্স তো অনেক কঠিন, ওই জন্য স্যার স্টুডেন্ট পড়াচ্ছে, স্যার মনে সারা জীবন স্টুডেন্ট পড়ায় কাটাই দিবে। আবার অনেকে বলতো হ্যাঁ আসলে ঠিকই বলছো, স্যার মনে আসলে এর চেয়ে বেশি ভালো কিছু করতে পারবে না, এর চেয়ে বেশি কিছু করা স্যারের পক্ষে সম্ভব না। আমি তোমাদেরকে বলি, পৃথিবীতে সেই কাজটা করার সবচেয়ে আনন্দের, যে কাজটা পুরো পৃথিবী বলে তুমি করতে পারো না, সেটা করে দেখানো, ওটা করে দেখানোর জন্য আমি লিখেছি। তো যেহেতু আমি পড়াশোনা করতাম না, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতেছি না, আমাদের বন্ধু বান্ধব সবাই পাস করে বেরিয়ে গেছে, আমি কিন্তু আমার ফ্রেন্ডদের চাইতে প্রায় 2.5 বছরেরও বেশি সময় পরে অনার্স কমপ্লিট করছি, ওরা অলরেডি চাকরি বাকরি করতেছে। তো আমাকে কেউ পাত্তা দিত না, বুঝছো, আমি যদিও ব্যবসা করতাম কিন্তু আমাকে কেউ পাত্তা দিত না, মানে ওতেই তার বিয়ে পাস, এটা মাথায় আসতো। ধর একটা ইফতার পার্টি হচ্ছে, আমাকে কেউ কখনো ফোন করে দাওয়াত করে না, কেউ কখনো ফোন করে আসতে পারে না, কেউ কখনো ফোন করে বলে না যদি কন্ট্রিবিউট করো পার্টি হচ্ছে, ইফতার পার্টি হচ্ছে, কেউ কোনোদিন বলে না। এই ব্যাপারগুলো আমার খুব কষ্ট দিত, পীড়া দিত, মানে কারো কাছ থেকে পাত্তা না পাওয়া যে কি পরিমাণ কষ্টের, এটা আমার চাইতে বেশি খুব কম লোকে দিচ্ছে, আমার কাছে মনে হয়। আমাকে ওই 2 পয়সা পাত্তাও দিত না। এমনও হয়েছে ভাই, ধরো বন্ধুদের গেট টুগেদার হয় না, যখন ছুটিতে আসতো, আমি তো চিটাগংয়ে থাকতাম, যখন ছুটিতে আসতো তখন গেট টুগেদার হচ্ছে কোনো একটা পার্কে, আমাকে কেউ কখনো ফোন দিয়ে বলে নাই দোস্ত তুই হয় আমরা সবাই এখানে আসছি, কেউ ফোন দিতে চাইলে বলতো ওকে বলিস না, ও কি সব দোকানদারি করে পুতুল বেচে, আমার গিফটের দোকান ছিল, লোকজন কিন্তু বাজে ভাবে বলে পুতুল বেচে না, তুই ওই বলিস না, ও আমাদের সঙ্গে কি বসবে। আবার আমার যারা বন্ধু ছিল তারা আমাকে এগুলো ফোন করে বলে দিত দোস্ত তোর সম্পর্কে এই কথাগুলো লোকজন বলে, খুব কষ্ট লাগে, তুই অনার্সটা কমপ্লিট কর, অনার্সটা কমপ্লিট কর, খুব কষ্ট লাগতো। আমাদের একটা গেট টুগেদার হয়েছিল চুয়েটে, রিউনিয়ন হয়েছিল, সেই রিউনিয়ন আমি 2002 ব্যাচ, আমার এইচএসসি 2002-তে, তো আমাদের ব্যাচ হিসাবে বলে চুয়েটে 2002-2003 এভাবে করে পড়ে। একটা গেট টুগেদার হয়েছিল 2002 ব্যাচের। সেই গেট টুগেদারের সময়ে আমি তখন আমার স্যারের সঙ্গে দেখা করা শুরু করছি, মাত্র দেখা করছি, স্যার আমাকে যা যা করতে বলে আমি তাই তাই করি, আমার যে করে এবং প্রজেক্ট ক্লিয়ার করতে হবে ওরকম একটা বিষয় ছিল। সেটার একটা ঘটনা বলি, তখন একটা ওই গেট টুগেদারের একটা পর্ব ছিল এরকম, আমাদের 2002 ব্যাচ থেকে যারা পাস করছি তারা এবং স্টুডেন্ট এসে দাঁড়াবে, এরপর একটা অডিটোরিয়াম আছে চুয়েটের, সামনে বসেছিল ধরো যারা জুনিয়র সবাই বসেছিল, ছোট ভাই বোনরা বসেছিল সবাই, আমরা সবাই এখানে দাঁড়াইছি এবং কে কোথায় কি করে না করে সেটা একটু বলবে, পরিচয়টা দিবে। এখন তখন আমি অনার্স পাস করে দিই, আমি আসলে কিছুই করি না, আমি তখন ইন্টারমিডিয়েট পাস। তখন আমি আমার স্যারকে গিয়ে বললাম
আমার যিনি সুপারভাইজার ওনাকে বললাম, স্যার আমি তো প্রোগ্রামের সব কাজই করে দিয়েছি, আমাকে স্যার এটা থেকে মাফ করো স্যার, আমি এটা করতে পারবো না। কেন তুমি পারবে না কেন? বলছে স্যার ছোটো ভাই বোনরা বসে আছে, ওদের সামনে গিয়ে কীভাবে দেবো, আমি এখনো অনার্স শেষ করতে পারি না, কীভাবে দেবো? তখন স্যার বলে যে না বলো, অসুবিধা নেই বলো। তখন আমি শুধু স্যারের পায়ে ধরার বাকি আছি, হাত যোগ্য বললাম, স্যার আমাকে এটা থেকে মাফ করো, আপনি যা বলবেন তাই দেবো। তো তোমাকে আমি এটাই করতে বলবো, যাও গিয়ে বলো যে তুমি ইন্টারনেটে পড়াশোনা করছো, ব্যবসা করো, বড় বিজনেস মার্চেন্ট হবা, বিজনেসম্যান হবা, বিজনেস ম্যাগনেট হবা, এইসব কথাবার্তা বলো, অসুবিধা নেই। তুমি তো অনেক বড় মানুষ, বলো এগুলো সবাইকে বড় মানুষ গিয়েও এটা বলো, ওদিকে তাকায় আছে। তখন আমি বললাম যে স্যার আমাকে একটু দয়া করেন, আমি স্যার রেস্ট করতে পারবো না। তখন স্যার আমার দিকে তাকায় খুব নিশ্চিতভাবে তাকাই বললেন, সুশান্ত স্টেজে বসো, এটা তোমার প্রজেক্টের একটা অংশ, এখানে একটা মার্কস আছে, এটা বলতে না পারলে তুমি প্রজেক্ট ক্লিয়ার করতে পারবে না, আমি তোমাকে ক্লিয়ার করাবো। এটা বলার পর আমার প্রাণী আর পানি আছে, উঠছি, মানে জোর করে একটা লাশ কেটে দিতে না, ওরকম আর কি উঠছি। তখন মনে হচ্ছিল মানে আমার কাছে মাইক্রোফোন আসার আগে যদি আল্লাহ আমাকে মৃত্যু দিত, আমার চেয়ে সুখী কেউ হইত না। আমি চাচ্ছিলাম মৃত্যু কামনা করতেছিলাম ওই মুহূর্তে, তারা এখানে খুব কষ্ট ছিল, মানে কান নাচতেছে, কাঁদতে পারতেছে না, এর থেকে কষ্টের অনুভূতি হয় না, ওরকম একটা বিষয় ছিল। মনে মনে মৃত্যু কামনা করতেছি। আর মৃত্যুর একটা সিস্টেম আছে, মৃত্যু সিস্টেমটা হচ্ছে ওই জিনিসটা যখন তোমার সবচেয়ে বেশি দরকার তখন সেটা আসবে না, অন্য সময় আসবে, এটা হচ্ছে মৃত্যুর একমাত্র সিস্টেম। তো মৃত্যু আসা নাই, আমি চাচ্ছিলাম মৃত্যুর পরিবর্তে হাতে মাইক্রোফোন চলে আসছে। মাইক্রোফোনটা হাতে নিয়ে যে কথাটা বলছিলাম ঠিক সেই কথাটা আমি সারা জীবন ভুলবো না, হুবহু করতেছে। আমার বন্ধু বান্ধব বলতেছে, কেউ ধরো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের টিচার, কেউ গ্রাউন্ড ফোনে জব করে, এরিক্সনে জব করে, ভালো ভালো চাকরি বাকরি করে, ইত্যাদি ইত্যাদি, অনেকে স্কলারশিপ নিয়ে বাইরে চলে যাবে, ইত্যাদি ইত্যাদি। আমি বললাম মাইক্রোফোন হাতে নিয়ে, সবাই কিছু করা বলতে যেটা বোঝায়, আমি তেমন কিছু করি না, তবে তেমন কিছু করার জন্য চেষ্টা করছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। এটা বলে মাইক্রোফোনটা পাশের জনের হাতে দিয়ে খুব কাঁদতেছিলাম, খুব বেশি কাঁদতেছিলাম। আমার পক্ষে দাঁড়িয়ে থাকা সম্ভব হয়নি, আমি পেছনে চলে গেছি। পেছনে গিয়ে বেসিনের মধ্যে ওয়াশরুম আর কি, বেসিনে গিয়ে চোখে পানি ইচ্ছা কাঁদতেছি, মানে বাচ্চাদের মতো কাঁদতেছিলাম, খুব কষ্ট হচ্ছিল। সবাই আর এটা বলার পর সবাই হা হা হি করে হাসতেছে। তোমার সামনে যদি তোমার অনেকগুলো ছোট ভাই বোন যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার করে তারাও বসে আছেন, এই কথাটা শুনে হাসতেছে, মানে অনেক কষ্ট লাগে, আমি বুঝাই বলতে পারবো না। তখন আমার এক বন্ধু সুমঙ্গল দৌড়ে গিয়ে আমাকে জড়াই ধরছে, বলে কি স্টুপিড কোথাটা কাঁদতেছিস কিসের জন্য, আমাদের কথা তো জীবনও শুনছে না। আমার অনেক কাছের বন্ধু সে, এত করে বললাম পড়াশোনা করলি না, কোনোদিন প্রজেক্ট ক্লিয়ার করলি না, এখন কাঁদছিস কিসের জন্য, লজ্জা করে না তো, কাঁদবি না, পুরুষ মানুষ কখনো কাঁদে না। তাকে জড়াই ধরছি। ওই মুহূর্তে আমার কাছে মনে হয়েছে পৃথিবীতে অন্তত একজন বন্ধু দরকার যাকে জড়াই ধরে কান্না করা যায়, আমার এখানে মনে হচ্ছে। এই ধরনের কষ্টগুলো আমার ছিল, এই ধরনের যন্ত্রণাগুলো আমার ছিল। আর লোকজনের কথা কি বলবো ভাই, আমি যখন বাজে অবস্থায় ছিলাম, আমাকে দুইটা ভালো কথা বলতে যারা, আমি হাতে গুনে বলতে পারবো কয়েকজন ছিল, হাতে গোনা কয়েকজন হবে। আমার মনে হয় হাতের কল বলতে বলতে এখানেও যাবে না, এখানে যাওয়ার আগে শেষ হয়ে যাবে যারা দুই একটা ভালো কথা বলছে। বেশিরভাগ লোক পরে জানের কথা শোনায়, বড় বড় কথা শোনায়। আমারও তো বলে না, বলে তাদেরকে আমার আব্বা আমাকে বলতো, আমার আব্বা আম্মা তো কিছু বোঝে না, সহজ সরল মানুষ, কিছু বললে ফ্যাস ফ্যাস করে কান্না করে। ছেলেকে নিয়ে বললে কোনো আব্বা আম্মা সহ্য করতে পারে না, তা আমাকে নিয়ে বলতো, হ্যাঁ আপনার ছেলে তো কিছু করে না, খালি ঘুরে বেড়ায়, বড় বড় কথা শোনাতো। আর আমি যখন মানে আমি তো ওদের সামনে আসতাম না, সালাম করার জন্য যখন যেতাম তখন মানে ওরা কেমন কেমন করে তাকাইতো, এটা খুব খারাপ লাগতো আমার কাছে। তো আব্বা মা আমাকে বলতো যে তুই একটু প্রজেক্টটা ক্লিয়ার কর, অনার্সটা কমপ্লিট কর, লোকজন বড় বড় কথা বলে আমাদের কষ্ট লাগে, আমরা সহ্য করতে পারি না। তো আমার অবশ্যই বড় বড় কথা শুনে আমার এত কষ্ট লাগতো না, আমার তেমন কোনো ফিলিংস ছিল না। কারণ তাদেরকে সালাম দিলে তারা কেমন কেমন করে তাকাইতো, ওরা তখন একটু খারাপ লাগতো। মানে আমার আব্বা আম্মা মুখ দেখাতে পারতো না, কিন্তু আমি মুখ দেখাতে পারতাম, অসুবিধা হতো না। কিন্তু ওদের চাকরিগুলো কেমন কেমন লাগতো। তো আমার জন্য আমার বাবা মা কান্না করছে, দুটোই পানি ফেলছে। তখন আমার কাছে মনে হয়েছে যে আমার মতো ছেলে বেঁচে থেকে কি হবে। পৃথিবীতে সবচেয়ে কষ্টের দৃশ্য হচ্ছে যখন আপনি দেখবেন আপনার বাবা মার চোখে পানি, এবং সেই পানির জন্য আপনি দায়ী, আপনি রেসপন্সিবল, আপনি লাগাবেন, অনেক কষ্ট লাগে। তখন একটা সময় অনেক অভিমান করে ভাবছিলাম সুইসাইড করবো। আমাকে পৃথিবীতে কেউ চায় না, যাকে কেউ চায় না, যাকে কেউ ভালোবাসে না, সে কিভাবে বাঁচে পৃথিবীতে। অনেক অভিমান থেকে ঠিক করছে আমি সুইসাইড করবো, আত্মহত্যা করবো। সেই দিনের কাহিনীটা শেয়ার করছি। সন্ধ্যাবেলা আমি আমার রুমে বসে আছি, কান্না করছি, প্রচুর কাঁদতেছিলাম। একটা চায়ের কাপড় হচ্ছে ডিশটা আছে চায়ের কাপড়, খাবো। তো অনেক কাঁদতেছিলাম, নিজেকে গুণাগার মনে হচ্ছিল, অপরাধী মনে হচ্ছিল আমি সবাই কষ্ট দিচ্ছি, এই জিনিসগুলো মনে হচ্ছিল ওই সময়টাতে। তো আমি খুব ভীতু মানুষ ছিলাম।
মানে সুইসাইড করার জন্য কিন্তু সাহসী হইতে হয়। আমি বিষের পেয়ালা হাতে নিয়ে প্রথম যে চিন্তাটা মাথায় আসছে সেটা হচ্ছে, এটা খাওয়ার পর যদি আসলে মরে যায় তখন কি হবে, এটা যদি মরে যায় তখন কি হবে, আমি তো মরে যাবো। এটা হচ্ছে প্রথম চিন্তা। পরে আবার ভাবলাম, আরে গাধার বাচ্চা গাধা, কিন্তু মরতেই খাচ্ছিস, খেয়ে ফেলে, কিচ্ছু হবে না, মরে যায়। ভিতর থেকে একটা জিনিস বলতেছে। তখন আমি ভাবলাম, মৃত্যুর পরের দুনিয়াটা কেমন আসবে, মৃত্যুর পরে আমার বাসার অবস্থাটা কেমন হবে। আমি দেখলাম মনে মনে চোখের আয়নায়, মনের আয়নায় দেখলাম আমার মা অনেক কান্নাকাটি করবে, আমার আম্মা প্রচুর কান্নাকাটি করবে, অনেক কান্নাকাটি করবে। আমার আব্বা লয়ার, উনি খবর পেয়ে কোর্ট থেকে দৌড়াই আসবে, দৌড়াই এসে উনিও কান্নাকাটি করবে। আমার ছোট ভাই দেখবে বাবা কান্না করতেছে, মা কান্না করতেছে, ওদেরকে শান্ত করার চেষ্টা করবে। এরপর সে চিন্তা করবে আমার কান্নাকাটি করা উচিত, সেও কান্নাকাটি করা শুরু করবে। এরকম একটা দৃশ্য কল্পনা করলাম। তখন আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে আমার মায়ের ফেস, যখন বাবার মাথায় আসছিল আর কি, চোখের সামনে আসতেছিল আমার মায়ের মুখটা, তখন মনে হচ্ছিল যে আমি আমার মাকে কিভাবে কষ্ট দিব। এই যে আমার জীবনটা, এই যে ছোঁয়া আমার পক্ষে কখনোই সম্ভব না, আমি কিভাবে ছোঁয়া, ওদেরকে সম্ভব না। ওরা সমাজের সব উজ্জ্বল মানুষ, তাদের তুলনায় এমন কিছুই না। তখন মনে হলো, আচ্ছা ঠিক আছে বাবা, ওরা সমাজের বড় বড় মানুষ হয়ে বেঁচে থাকবে, অসুবিধা কি, তারা সমাজের সব উজ্জ্বল নক্ষত্র হয়ে বেঁচে থাকবে, অসুবিধা কি। আমাকে কেউ কখনো চিনবে না, আমাকে কেউ কখনো ভুলবে না, আমি লাইফে কখনো কিছুই করতে পারবো না, কোনো অসুবিধা নাই। একজন ওই 10 জন উজ্জ্বল মানুষ যেভাবে করে বেঁচে থাকে সেভাবে না হোক, একজন অনুজ্জ্বল মানুষ হয়ে নৌবড়ি হয়ে বেঁচে থেকে দেখি না কি হয়। আমি সেই দিন শুধুমাত্র বেঁচে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম বলে আজকে আপনাদের সাথে দাঁড়িয়ে কথা বলতে পারছি, অন্যথায় সম্ভব ছিল না। আমাকে যখন কেউ জিজ্ঞেস করে পৃথিবীতে সবচেয়ে বড় বিষয়টা কি, ভালো চাকরি পাওয়া, সাফল্য লাভ করা, অনেক টাকা পয়সার মালিক হওয়া, গাড়ি কেনা, আমি ছোট করে বলি পৃথিবীতে সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে বেঁচে থাকা। শুধু বেঁচে থাকলে অনেক কিছু হয়, এর চাইতে বড় কোনো উপহার পৃথিবীতে নাই। এটা আমরা বেঁচে আছি অনেক ভালো। তো আমি আজকের দিনে এসে আল্লাহকে ধন্যবাদ জানাই। এই জন্যই ধন্যবাদ জানাই, আমার প্রথম জীবনের যে প্রার্থনাগুলো ছিল সেই প্রার্থনাগুলো আল্লাহ একটাও কবুল করেন নাই, একটাও কবুল করেন নাই। আমি আজকে দিনে এসে বুঝি আল্লাহ মাঝে মাঝে আমাদের প্রার্থনাগুলো কবুল করেন, প্রার্থনাগুলো কবুল না করার মাধ্যমে। কারণ একমাত্র উনিই জানেন কোনটা আমার জন্য ভালো, কোনটা আমার জন্য খারাপ। আমার জন্য ওই বিষয়গুলো ভালো ছিল না বলে আমি জানি, আমি অনেক কিছু চাইছিলাম, একটা জিনিসও পাইনি, নিশ্চয়ই এগুলো আমার জন্য ভালো ছিল না, এভাবে করে নিয়ে যাই পরেরটা। আমি আমার লাইফের গল্পটাকে যদি একটা স্লাইডে বলি, দেখা যাচ্ছে স্লাইডটা, রবার্ট ফ্রস্টের একটা কবিতা আছে, আমার খুব প্রিয় কবি রবার্ট ফ্রস্ট, দ্য রোড নট টেকেন। Two roads diverged in a wood and I took the one which started by that has made all the difference. দেখো তোমরা, দুটো রাস্তা দুই দিকে চলে গেছে, একটা ডান দিকে একটা বাম দিকে। ডান দিকের রাস্তায় বেশিরভাগ লোক হেঁটে গেছে, বাম দিকের রাস্তায় শুধু একটা লোক হেঁটে গেছে। যখন আমরা চুয়েট থেকে পাশ করে বের হই তখন আমার বেশিরভাগ বন্ধু বান্ধব হেঁটে গেছিল ডান দিকের রাস্তায়, যেটা হচ্ছে ট্রেডিশনাল ওয়ে, প্রথাগত রাস্তা। সবার উচিত চাকরি করা, সবাই চাকরি করতেছে, সবার উচিত কম্পিউটার সায়েন্স নিয়ে কাজ করা, সবাই সেটাই করতেছে, সবাই অন্ধভাবে ওইটাই ফলো করছে। একজন মানুষ ওই ব্যাপারটাকে পছন্দ করতো না, কম্পিউটার সায়েন্সে কাজ করাকে পছন্দ করতো না, বিধায় সে তার স্বপ্নের রাস্তায় একা একা হেঁটেছে। সে মানুষটা হচ্ছে এই হাঁটার জন্য সবকিছু হয়েছে না, কিছু হতো না। এখন আমরা একটা গান শুনবো, ছ্যাঁকা খাওয়ার গানটা শোনার সময়